মানে স্টোরেজ বাড়াতে পারছেন কি পারছেন না, এক্সপ্যান্ড করতে পারবেন কি পারবেন না। ধরেন 16 আছে, আপনি 32 করবেন অথবা 32 64 করবেন, পারবেন? শিওর আপনি? আচ্ছা, আনসার এটা বাড়াতে পারবেন, বাট কিছু প্রসিডিউর ফলো করতে হবে আপনাকে। হ্যাঁ, ওই যে আমি বলি না, যে কিছু জিনিস আমরা পড়ে গেছিলাম, অ্যাট দ্যাট টাইম ওগুলো আমার ইম্পর্টেন্ট ছিল না, বাট এখন ওগুলো আসবে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ অ্যাপ্লাই করতে যাবেন। যখন আপনি রোম বাড়াতে যাবেন, তখন আপনার পুরনো সিরিয়াল নাম্বারটা লাগবে। ইএসএন পড়ছিলেন, খেয়াল আছে? ইএসএন, ইলেকট্রনিক সিরিয়াল নাম্বার। ইলেকট্রনিক সিরিয়াল নাম্বার পুরনো হার্ড ডিস্ক থেকে, মানে রোম থেকে রিড করে নতুনটার মধ্যে রাইট করে তারপর ইনস্টল করতে হবে। পার্টিশন তো করতে হবেই। মানে এত সিম্পল না যে আমি বসায় তুইলা একটা বসায় দিছি হয়ে গেছে। এখানেও কিছু মেথড, সফটওয়্যার মেথড ফলো করতে হবে, মানে কম্পিউটার দিয়ে আপনার কাজ করতে হবে কিছু জিনিস। বুঝছেন? পারবেন, অ্যান্সার পারবেন। এখন আমার কথা হচ্ছে যে আমি যদি কোনো সিপিইউর ক্লককে বর্ধিত করতে চাই, ধরেন আমার সেলফোনের সিপিইউ আছে 1.8 GHz, কি কোয়াড কোর, ডুয়াল কোর যাই আছে হোয়াট এভার, আমি এটা এক্সপ্যান্ড করতে চাই। সেক্ষেত্রে সিপিইউ চেঞ্জ করে কি আমি বর্ধিত করতে পারবো, বা তো ক্লক স্পিড বাড়াতে পারবো? হুম? আইফোনের ক্ষেত্রে করে, আপনি দেখছেন, দেখাতে পারবেন? পারবেনই না আইফোন, আর বাকিগুলো পারলে পারতে পারেন, এটা হলো অ্যান্সার। সিপিইউ চেঞ্জ হয় না, তবে কিছু ইউনিভার্সাল সিপিইউ আছে এমটিকে, মেডিয়াটেকের, ওগুলো এক ফোনে আরেক ফোনে ইউজ হয়, সেক্ষেত্রে আপনার বর্ধিত হতে পারে। কথা ক্লিয়ার? স্যামসাং এর সিপিইউ আপনার মন চাইতেছে যে এক ফোনের থেকে আরেক ফোনে খুলে মানে বর্ধিত করবেন, একটার 2 GHz আছে 3 GHz এর প্রসেসর লাগাবেন, নট পসিবল। এই ব্যাপারগুলো মাথায় ক্লিয়ার রাখেন। বুঝছেন? ইউনিভার্সাল কম্পোনেন্ট কোনটা কোনটা? ইউনিভার্সাল কম্পোনেন্ট যদি আপনি বলেন যে এক ফোনে আরেক ফোনে আমি চেঞ্জ করলে কাজ করবে, হ্যাঁ, এমন আইসি আছে, অডিও আইসি, চার্জিং আইসি, নেটওয়ার্ক আইসি, নেটওয়ার্ক সেকশন আইসিগুলো। বাট সিপিইউ আপনি সহজে এক ফোনে আরেক ফোনে কখনোই লাগাতে পারবেন না। ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা আপনার পাওয়ার আইসি পর্যন্ত। এখনো বেসব্যান্ড নিয়ে আলোচনা করি না আপনাদের সাথে, দরকার নাই, পরেটা পরে দেখবো এটা। সিপিইউ একটা এমন একটা, মানে এই আপনার আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বা মডিউল, যেটা আপনি সহজেই পরিবর্তন করতে পারবেন না এক ফোনের আরেক ফোনে। এছাড়া বাকি সবই সম্ভব। পাওয়ার আইসি, অডিও আইসি, চার্জিং আইসি, ওই যে নেটওয়ার্কের সেকশনে যে আইসিগুলো ছিল, ওয়াইফাই আইসি, ব্লুটুথ এনএফসি, এগুলো সব চেঞ্জ করতে পারবেন, সিপিইউ পারবেন না। সিপি ইজ এ ব্রেন, কাইন্ড অফ ব্রেন। মানে আমি চাইলে আপনার ব্রেনটা খুলে, কনি কাপুর ব্রেনটা খুলে আমি কনির উপর মাথা লাগাতে পারবো না। বাকি সব পসিবল। আপনি চোখ দিবেন ওনাকে, হ্যাঁ আপনার চোখ উনি নিবে, দিতেও পারবে, তা মানে ই করা সম্ভব, এক্সচেঞ্জ করা পসিবল, বাট ব্রেন পসিবল না। বুঝতেছেন? হার্ট, তারপর কি কি মানে ই হয় আমি জানি না, মেডিকেল ভাষায় কি কি দেওয়া যায় আমি জানি না, শুধু পসিবল না ব্রেনটা দেওয়ার। এখন তো সায়েন্টিস্টরা ব্রেনকেও মানে বাঁচায় রাখে, এটা জানেন? মৃত্যুর পরে, মৃত্যুর পরে মানুষের ব্রেন যে জীবিত থাকে কয়েক ঘন্টা, এটা জানেন? ওয়াও, আপনি জানেন? বাহ, ভালো টেকনোলজি, সায়েন্স সম্বন্ধে, মানে গুগলে যখন টাইম নাই কিছু করতেছি না তখন দেখবেন টেকনোলজি নিয়ে, সায়েন্স নিয়ে বিভিন্ন, হ্যাঁ ব্রেন জীবিত থাকে অনেকটা সময়। এবং সায়েন্স এটা চিন্তা করতেছে যে বর্তমানে এই ব্রেন থেকে আপনার ডেটা নিতে, আপনি মারা গেছেন বাট আপনার আপনার ব্রেনের ডেটাগুলো কী ছিল, স্মৃতিগুলো কী ছিল, সেগুলোকে রিকভার করতে। মজার ব্যাপার না? অনেক কিছু মজার ব্যাপার। আচ্ছা যাই হোক, তো যেটাতে ছিলাম সেটাতেই থাকি। কালকে ঘুরে ঘুরে হঠাৎ করে আমি দেখলাম যে ওই যে ইন্ডিয়া থেকে যে, কি নাম কি ওটার, আরে চাঁদে যে পাঠালো ইন্ডিয়াতে, কি জানি ওই ইটার নাম, নবযানটার নাম জানি কি, ভুলে গেছে, SR-3 না কি জানি নাম, এরকমই তো। হ্যাঁ, কেউ জানেন? আর নামও জানতে পারবে, ওটা নিয়ে অনেক ট্রোল হচ্ছে, কি ভিডিও করলো, এই করলো সেই করলো, তো এটা আমি পুরো ভিডিওটা দেখলাম। সেদিন আমি দেখছি 23rd আগস্টে না, 23rd আগস্টে সম্ভবত লঞ্চ করছিল ওটা। আচ্ছা যাই হোক, হ্যাঁ, ক্যাপাসিটার, যদি এক কথায় বলি ক্যাপাসিটার কি, কেউ বলতে পারবেন হোয়াট ইজ ক্যাপাসিটার? মানে সার্কিট বোর্ডে আমাদের ক্যাপাসিটার কি জিনিস? কে?
শর্ট ব্যাটারি, এটা টেম্পোরারি ব্যাটারি বলতে হবে। শর্ট কথাটা আবার আর ভিন্ন শোনা যায়, টেম্পোরারি ব্যাটারি এক কথায়। ওর এক কথাটা ঠিকই আছে, এটা টেম্পোরারি ব্যাটারি। এখন যদি বলি একটু ব্যাখ্যা করে বলবেন কণিক আপু, ক্যাপাসিটার কি? এটা তো বলছে, আমি এখন ব্রিফিং চাচ্ছি, ডিটেল, ইন ডিটেল। মাথায় ধরে না? নিজের মতো বলেন তো, যাই বুঝছেন। কেউ বসেন, কেউ কি ধারক হিসেবে তো কাজ করে? কি ধারক করে? কি ধারণ করে? কিন্তু সমাজে না বিদ্যুৎটাকে স্টোর রাখে, সুন্দর, এই তো সুন্দর বলতেছেন, আস্তে আস্তে খুলতেছে। কিছু সমাজে না বিদ্যুৎটাকে সংরক্ষণ করে রাখে, কেন? ডিসি, ডিসি, জি বলেন। গুড, গুড, এক্স্যাক্টলি। এই জন্য আমরা বলি কি, যে ক্যাপাসিটর স্টেবলাইজ করে, ভোল্টেজকে স্টেবল করে, সোজা করে। বসেন, সুন্দর আনসার করছেন। কেন, কি, কিভাবে, সব আনসার পেয়ে গেছি। বুঝছেন? ধারণ করে, ধারক সে, সেটাও বুঝছি, বাট কেন? কেন হচ্ছে কারণ ডিসি বিদ্যুৎ কখনোই সমান্তরাল না, এটা জিগজ্যাগ হয়ে যায়। এটাকে স্টেবল রাখার জন্যই এই ক্যাপাসিটর ইউজ করা। যখন সে বিদ্যুতের নিচের দিকে চলে যায়, তখন ক্যাপাসিটর যে ভোল্টেজটা চার্জ করে রাখে, সেটাকে ডিসচার্জ করে ছেড়ে দেয় সার্কিট বোর্ডে। এবং চার্জটাও করে মেন সোর্স থেকেই, মানে মেন ব্যাটারি থেকেই। এবার বুঝছেন? বুঝছেন? থ্যাংক ইউ। এই যে কেন, কি, কিভাবে, সব অ্যান্সার দিতে হবে, তাহলে কাজ শিখতে পারবেন। সিরিয়াসলি প্রশ্ন করলে শেষ হবে এটা। বুঝছেন? স্মার্ট হয়ে যেতেছেন আপনার, ক্যাপ্টেন দেখে মনে, তাই না? হ্যাঁ, ও সিক্সের ব্যাচে ছিল, এই জন্য পারে, তাই না? প্যারালাল সার্কিট কে বুঝেন? হ্যাঁ, একের বিদ্যুৎ চলার জন্য একাধিক প্রক্রিয়া। হ্যাঁ, কথাটা রাইট। আর একটু কি ব্যাখ্যা করতে পারবেন প্যারালাল, আচ্ছা প্যারালাল সার্কিট আমাদের কেন দরকার এটা বলেন তো। কি বুঝলাম, কেন দরকার? কেউ, আমি বলছি প্যারালাল সার্কিট আমাদের কেন দরকার। প্রয়োজন তো অবশ্যই একটা আছে, নাহলে কেন দিল? খুব সহজ। আপনার মাথার উপর যে বাতি জ্বলতেছে, এটা প্যারালালে থাকলে একটা বাতি নষ্ট হয়ে গেলে বাতি বাতি দিয়ে রুমটা আলোকিত থাকবে। আমি কি ভুল বলতেছি? আপনার মাথার উপর চারটা বাতি, কয়টা বাতি জ্বলানো এখন দেখি, চারটা, পাঁচটা। একটা বাতি নষ্ট হলে তো বাতিগুলো দিয়ে আপনার রুমটা আলোকিত থাকবে, না তো অন্ধকার রুমের ভেতর পড়ে যাবেন, তাই না? সার্কিট ভিতরেও আপনার প্যারালাল কম্পোনেন্ট না থাকলে, একটা কম্পোনেন্ট নষ্ট হলে সার্কিট বোর্ডটা স্টপ হয়ে যাচ্ছে আপনার টোটাল। ব্যাকআপ হিসাবে কিছুই থাকতেছে না। তো প্যারালাল ইজ কাইন্ড অফ ব্যাকআপ। আপনার দুইটা কিডনির মতো, একটা নষ্ট হয়ে গেলে একটাতে চলতে তো পারতেছেন, আপনি বাইচে তো আছেন। বুঝছেন? কিছু পার্সেল, ও আচ্ছা আমার হ্যালো। প্যারালাল সার্কিট বুঝছি।
আচ্ছা, রোমিং কে বলতে পারবে? রোমিং, দাঁড়ান। এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে মানে গ্রামীণ ফোনের থেকে রবি ফোনে কনভার্ট করাকে রোমিং বলে। হুম। আর ইন্টারন্যাশনাল রোমিং? সেটা হচ্ছিল মানে বাইরের দেশে যে যেমন গ্রামীণ ফোন যেটা বাইরের দেশে কোনো জায়গায় ফোন গেছে এটা ইন্টারন্যাশনাল রোমিং। একটু সুন্দরভাবে গুছায় বলেন। ধরেন এখান থেকে ফোন গেছে তার বিদেশে, মানে আমাদের যে সিমটা সেই সিমটা তাদের মানে টাওয়ারের সাথে কনভার্ট করে। হুম, ভালো বলছেন, চেষ্টা করবেন আর একটু গুছায় বলতে। বসেন। আর কেউ বলতে পারবে? ওই কোনায় যেমন মাথা উঠেছিল, দাঁড়ান, বলেন। ঘোরাফেরা না, মানে আপনি গ্রামীণ সিমটাকে এয়ারটেলে নেবেন, মানে নাম্বার ঠিক রেখে আপনি চাচ্ছেন এয়ারটেলের সার্ভিস নিতে। ওই যে আপনি রিকোয়েস্টটা করে এয়ারটেলে নিলেন, সেটা হচ্ছে রোমিং। আর এই সেম প্রসিডিউর যদি দেশের বাইরে করেন, আপনি দেশের সিম নিয়ে কোনো দেশে গেলেন, আমেরিকা বা যেখানেই গেলেন দেশের বাইরে, তো ওইখানে তো আপনার গ্রামীণ এয়ারটেল কোনোটার নেটওয়ার্ক টাওয়ার নাই। তো ওইখানে যে টাওয়ারগুলো আছে, স্থানীয় লোকাল টাওয়ারগুলো, সেইখানে আপনি আপনার সিমটার নেটওয়ার্ক পাওয়ার জন্য যে ব্যবস্থাটা করবেন বা ওইখানে অফিসিয়ালি যোগাযোগ করবেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রোমিং। বসেন। চার্জিং আউটপুট ভোল্ট কত? হাত তুলতে বলছি। কে বলছেন 5? আউটপুট 5? হ্যাঁ, 3.7 থেকে 4.2। চার্জার ইনপুট করে 5 ভোল্ট, বাট আউটপুট দেয় 3.7 থেকে 4.2। ঠিক আছে? আচ্ছা, চার্জ কয় প্রকারের হয়ে থাকে বলেন? হাত তুলতে বলছি আগে, বলেন। হুম, জি বলেন। 3 প্রকার? 2 প্রকার? আচ্ছা, কালার কি বলেন? ঠিক আছে, বসেন। আর অ্যান্সারও ঠিক এইভাবেই করবেন, ঠিক আছে? আচ্ছা, ফ্রিকোয়েন্সি কয় ধরনের হয়ে থাকে বলতে পারি? এই, আচ্ছা, 2 ধরনের। কি কি কে বলতে পারবে? আপনি বলেন। আচ্ছা, বসেন। কোন ফ্রিকোয়েন্সিটা শুধুমাত্র ফোনের জন্য প্রযোজ্য, কে বলতে পারবে? মানে এই দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটা শুধু ফোনেই কাজ করে? রেডিও ফ্রিকোয়েন্সি? হাত তুলতে বলছিলাম, সবাই মাছের বাজার বানায় দিছে। আচ্ছা, হাত তুলেন দেখি কে কে আছেন। কেউ পারে না? হুম, কোন ফ্রিকোয়েন্সিটা শুধুমাত্র ফোনের জন্যই? আপনি দাঁড়ান। না, ওই যে ওই কোনায়। হ্যাঁ, একদম কারেক্ট। কি জন্য এটা একটু বলতে পারবেন? কি জন্য শুধু ফোনের জন্য ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বলতে পারবেন? বলতে পারবেন? আচ্ছা, কে বলতে পারবে এটার উত্তরটা? আপনি দাঁড়ান।
এইটাই উত্তর। মানে 2G 3G কন্টিনিউয়াসলি কনভার্ট করে এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, আর এটা শুধু হ্যাঁ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাভেলেবেল ইউজ আছে, হ্যাঁ, বাট ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিটাই শুধু ফোনের জন্য। আচ্ছা, কারেন্ট কি? হাত তুলবেন, দাঁড়ান, হুম, বসেন। ও, 1 মিনিট হয় নাই। কে বলতে পারবে উত্তরটা? বলেন। এই তো, গুড। ইলেকট্রন ফ্লোকে কারেন্ট বলে, মানে ইলেকট্রনের যে স্পিডটা, গতিটা, ওই গতিটাকেই কারেন্ট বলে। রেডিও ফ্রিকোয়েন্সি কি কে বলতে পারবে? আমি কিন্তু হাত তুলতে বলতেছিলাম। আচ্ছা, আমি আপুদেরকে কোশ্চেন করব। 10টা টুলসের নাম বলেন। আপনি 10টা টুলসের নাম বলেন। আজকে মাত্র 2 তারিখ, হ্যাঁ, মানে ক্লাস, হ্যাঁ, আর 2 দিন পর আপনাদের এক্সাম, বুঝতেছেন? এই সামনের টুলসগুলো একটাও চিনেন না? আপনি পারবেন? আচ্ছা বলেন। প্রথমেই মাইর খেয়ে গেলেন, কারণ ইকুইপমেন্ট আর টুলসের মধ্যে আমি পার্থক্য সুন্দরভাবে বলে দিয়েছিলাম, যে কোনো ধরনের মানে ব্যাটারি বা কারেন্ট ইউজ যেটাতে না হবে সেটাই একমাত্র টুলস। আর একই ধরনের জিনিস যখন আপনার ব্যাটারি কারেন্টের ইউজ হচ্ছে, ওটা আপনার ইকুইপমেন্টে চলে যাবে। মেমোরি কার্ড এখানে কিভাবে আসবে? চার্জার এখানে কিভাবে আসবে? এগুলো তো আমাদের টুলস না। টুলস বলতে আমরা যেগুলো দিয়ে কাজ করি, ফোনটা যেটা দিয়ে রিপেয়ার করব সেটাই টুলস। আপনার সামনে অ্যাভেলেবল জিনিস রাখা আছে, টুইজার, ওপেনার, হ্যাঁ, ড্রাইভার। আপনি যে কোনো একটা ধরেও বলতে পারেন, নর্মালি একটা ব্রাশ ধরেও বলতে পারেন। আপনাদেরকে আরও মনোযোগী হতে হবে আপু, নয়তো আপনাদেরই লস, শুধু শুধু টাইম কেটে দেবেন। বসেন। এখান থেকে কে বলবে 10টা টুলসের নাম? হাত তুলবেন। বলতে পারলে বলা যায়, বলেন। না, এগুলা মেটেরিয়াল। এখানে তো আপনার সামনে ড্রাইভারই রাখা আছে 7-8টা। একটা না, প্রতিটার আলাদা আলাদা নাম আছে। হুম হুম হুম। আচ্ছা, টুলস বাদ দিলাম, ইকুইপমেন্ট কে বলতে পারবে? হাত তুলবেন। 5টা। হুম হুম হুম। 6টা হয়ে গেছে, বসেন। শুধুমাত্র এই থিওরিটা মনে রাখলে আপনি টুলস আর ইকুইপমেন্ট সহজে আলাদা করতে পারবেন, ঠিক আছে? অ্যাক্টিভেশন লক বলতে কি বুঝি আমরা?
আচ্ছা, এলসিডি আর এলইডির মধ্যে পার্থক্য কি বলেন? এলসিডি হচ্ছে মোটা, এলইডি হচ্ছে পাতলা। এলইডির পার্ট হয় একটা, হুম এলসিডির পার্ট হয় অনেকগুলো। হুম আরও পার্থক্য বলতে পারবেন? এলইডি এলইডি হয় অনেক বেশি বেশি দাম, আর এলসিডি হয় হুম আর এলইডির মাঝে ছোট ছোট অনেক এলইডি লাইট দিয়ে তৈরি করা হয়, আর এলসিডির মধ্যে কিছু কয়েক ধরনের পেপার আর লিকুইড দিয়ে তৈরি করা হয়, এগুলোও বলতে পারবেন। ঠিক আছে, বসেন, হয়েছে। ফ্ল্যাশ সম্বন্ধে কে বলতে পারবে? হাত তুলবেন। আর কেউ নেই? হ্যাঁ, ফ্ল্যাশ, ফ্ল্যাশ মেথডটা। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, একটু জোরে বলেন। ঠান্ডা, আচ্ছা ঠিক আছে বলেন। হ্যাঁ, আনস্টল করে আবার ইনস্টল করাকেই ফ্ল্যাশ বলে। আচ্ছা বলেন, বসেন। হুম লাইভ চলতেছে। আচ্ছা, হট আর কোল্ড মেথড সম্বন্ধে কে বলতে পারবে? হট আর কোল্ড মেথড, দাঁড়ান। আপনি পারেন এটা? না না, দুইটা আলাদা। হ্যাঁ বলেন। হুম ওইটা কোনটা দিয়ে চেক করি, মানে হট? একটা হয়েছে একটা হয়নি। যখন আমরা মাল্টিমিটার দিয়ে চেক করি ওটা কোল্ড মেথড, আর যখন ওই ডিসি মিটার ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি তখন সেটা কোল্ড সরি হট মেথড। হ্যাঁ, বসেন। আচ্ছা, এখন সহজ কিছু কোশ্চেন করি। সেফটি প্রসিডিউর কি? হাত তুলবেন। মানে সেফটি প্রসিডিউরে কি কি থাকে? হুম হাত তুলতে বলছি। নর্মাল বিষয়ে আইডিয়া নেই। কয়টা বলতে হবে ম্যাডাম? সেফটি, হুম সানগ্লাস আছে, হাত গ্লাস আছে, হুম শুজ আছে, হুম ঠিক আছে, কারেক্ট, বসেন। মানে নিজের সুরক্ষার জন্য আমরা যেই যেই জিনিসগুলো ইউজ করব সে মানে ওইগুলো আসবে সেফটি প্রসিডিউরে। আচ্ছা, ক্যাপাসিটরের ইউনিট কি? হ্যাঁ দাঁড়ান, ঠিক, ফারাদ। হুম এখানে তো প্রায় সবই শেষ। হুম ওমসের সূত্র, আচ্ছা দাঁড়ান, এখানে প্রায় সব শেষ। আপনি সূত্র এটি নিয়ে আলোচনা করেন। লিখবেন এখানে এসে। স্যার কি পড়াবেন এখন? না, আপনি পড়াবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পুরনো পড়াগুলোই আবার একটু রিপিট করতেছি। ভাই প্লিজ একটু দাঁড়ান। জি আপনি। কোশ্চেন করেন। ইউইএম
ইউএম বলতে আপনি কি বুঝেন? ইউএম আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, বসেন। পিছে লাস্ট বেঞ্চ ভাই, একটু প্লিজ কাইন্ডলি। ইউএম মানে কি? আমি যাকে জিজ্ঞাসা করবো এছাড়া একজন বলবেন, আদারওয়াইজ আউট। একজনও জিজ্ঞেস করবো না প্লিজ। ইউএম এটার মানে কি, অ্যাব্রিভিয়েশনটা কি, ফুল ফর্মটা কি? ইউএম ইউএম মানে হচ্ছে ইউনিভার্সাল এনার্জি ম্যানেজমেন্ট, পাওয়ার আইসি। এটার কাজটা কি? পাওয়ার আইসির কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাই দেওয়া মাদারবোর্ডের যে সেকশনে যতটুকু কারেন্ট দরকার, যতটুকু ভোল্টেজ দেওয়ার সঠিকভাবে সমানভাবে বন্টন করাই হচ্ছে পাওয়ার আইসির কাজ। যেমন আমাদের যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, এই বিদ্যুৎগুলো সমানভাবে সঠিক জায়গায় ডিস্ট্রিবিউশন করে কি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে উৎপন্ন হয়। উৎপন্ন হওয়ার পর সারা দেশে যেখানে যত ওয়াট লাগে, যত মেগাওয়াট বিদ্যুৎ লাগে, সঠিকভাবে ট্রান্সফার যেভাবে করে, সেম পাওয়ার আইসির কাজটাও এটাই। তো সেজন্য এটার নাম হয়েছে ইউনিভার্সাল এনার্জি ম্যানেজমেন্ট, ইউইএম, বা সংক্ষেপে আপনারা উত্তর দিয়ে দিবেন পাওয়ার আইসি। আচ্ছা বসেন। তারপরে আছেন সিপিইউ। স্যার সিপিইউ সম্বন্ধে একটু বলতে পারবেন? সিপিইউ ফুল ফর্ম কি? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ দিয়ে কি কাজ করা হয়, কি কাজটা কিভাবে কি? ঠিক আছে, মাদারবোর্ডের প্রধান আইসি সিপিইউ। সিপিইউ কি কাজ করে? সিপিইউ হচ্ছে যাবতীয় একটা মাদারবোর্ডের যাবতীয় যত কাজ আছে সব কাজগুলো প্রসেসিং করে সেন্ট্রালি, সেজন্য এটার নামই হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। যত ধরনের কাজ আছে, অডিও সেকশন, নেটওয়ার্ক সেকশন, সবগুলো কাজের প্রসেসিং করে। বিশেষ করে কমান্ড এক্সিকিউটিভ করে, ওটার কাজ করছে। সাপোজ আপনি ফেসবুকে ক্লিক করলেন, এইটা কমান্ড আকারে নিয়ে নিল, কারণ একটা সিপিইউতে কয়েক বিলিয়ন ট্রানজিস্টার আছে। একটু আগে বলছিলেন না, ট্রানজিস্টারের কাজটা কি? কমান্ড দিলে কমান্ডটা এক্সিকিউটিভ করে। তো একটা সিপিইউতে প্রায় কয়েক বিলিয়নের মতো ট্রানজিস্টার থাকে। আপনি যখন যেই কমান্ডটা দিচ্ছেন ওই কমান্ডটা প্রসেসিং করে। এই প্রসেসিং করার জন্য এটা বলতেছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা সেন্ট্রালি যত কমান্ড আছে সব প্রসেসিং করে। আচ্ছা বসেন। নেক্সট স্যার প্লিজ, আপনি ফ্ল্যাশ আইসি সম্বন্ধে আমাদের কিছু বলেন। ফ্ল্যাশ আইসি পার্মানেন্ট মেমোরি থাকে, আপনি বলেন, আপনার কথা আমি বুঝতেছি না, কাইন্ডলি প্লিজ। কনিকা আপু, ফ্ল্যাশ আইসি সম্বন্ধে কিছু জানেন? একটু দাঁড়ান স্টুডেন্ট। আচ্ছা, ফ্ল্যাশ আইসি হচ্ছে পার্মানেন্ট মেমোরি। আর কি ফ্ল্যাশ আইসির আর কোনো নাম আছে জানা আছে আপনার? রম, রিড অনলি মেমোরি, বা অনেকে আইফোনের ক্ষেত্রে বলে ন্যান্ড, ন্যান্ড। ফ্ল্যাশ আইসির কাজ হচ্ছে আমাদের মোবাইলের প্রত্যেকটা মোবাইল ফোনে দেখবেন না যে 32 জিবি 64 জিবি বিভিন্ন বিল্ট ইন যে মেমোরিটা থাকে, সেই মেমোরিটাই ফ্ল্যাশ আইসি। আচ্ছা বসেন। স্যার আপনি র্যাম সম্বন্ধে কিছু বলেন। অস্থায়ী মেমোরি, হ্যাঁ, এটা হচ্ছে টেম্পোরারি ডাটা মেমোরি, যে মানে একটা হিস্টোরির মতো কাজ করে। আপনি যেটা ব্রাউজিং করলেন বা ইয়েগুলো স্বল্প সময়ের জন্য টেম্পোরারিভাবে এই ডাটাগুলো সেভ থাকে যেটাতে, এটাই বলে র্যান্ডম অ্যাক্সেস। র্যান্ডমলি আপনি যেই কাজগুলো বারবার করতেছেন সেই ডাটাগুলো সেভ থাকে র্যামে। আচ্ছা বসেন। স্যার প্লিজ, পিএ একটু স্ট্যান্ড আপ। পিএ মানে কি? পিএ পিএ হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার, বা আরেকটা পিএর আরেকটা ইয়ে আছে পিএফও। পিএফও মানে কি বলেন তো? পিএফও মানে পাওয়ার ফ্রিকোয়েন্সি অসিলেটর। এটা হচ্ছে নেটওয়ার্কে যে আরএফআইসি যে নেটওয়ার্কটা তৈরি করে, এটাকে অ্যাম্প্লিফাই করে, সিগন্যালটা বাড়া দেয়। আচ্ছা, যদি কোনো কারণে যদি এই পিএটা না থাকে মাদারবোর্ডে, সেক্ষেত্রে কি আমাদের সেট চালু হবে না হবে না? হ্যাঁ হবে, নেটওয়ার্ক থাকবে না, হয়তো নেটওয়ার্ক অ্যাম্প্লিফাই হবে না, নেটওয়ার্কও থাকবে। যদি আপনি টাওয়ারের নিচে যান, স্যার কিছুক্ষণ আগে বললো না, যদি টাওয়ারের নিচে যান সেই ক্ষেত্রে হয়তো নেটওয়ার্ক পাবেন, অথবা ওইটার কাজ কি অনেকটা এন্টিনার মতো, যেমন এন্টিনা যেমন সিগন্যালটা বাড়া দেয়, পিএটা হচ্ছে আইসিটা সিগন্যালটা বাড়া দেয়, পাওয়ারটা বা যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা অ্যাম্প্লিফাই করে। এই জন্য এটার নাম হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এই যদি পিআইসিটা উঠায় ফালা দেন তাও নেটওয়ার্ক থাকবে, তবে কম থাকবে, যে টাওয়ারের ওখানে থাকবে। আপনারা যেমন রাস্তাঘাটে বা বাসা বাড়িতে নেটওয়ার্ক পাচ্ছেন, এটা পাচ্ছেন না, হয়তো রাস্তা গেলে পাবেন অথবা টাওয়ারের নিচে গেলে পাবেন। এই
একটা চার্ট সেভারাল টাইমস আপনাদের ফরওয়ার্ড করা হচ্ছে, মানে আমি এটুকু বুঝি না যে এইটুকু কি দেখেন না এই চার্টটা? আমি বারবার বলতে সবাইকে এটা মুখস্থ করে নিতে, এখনো পাঠিয়ে দিলাম ব্যাচ 7 চেক করে দেখেন হোয়াটসঅ্যাপ, এর মধ্যে পিএডি সব কিছুই আছে। তাহলে আপনার কেন আচ্ছা, আপনারা চার্টগুলা ইনশাল্লাহ মুখস্থ করে আসবেন, কালকে ধরা হবে সবাইকে, প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন ধরা হবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষা আসবে। হ্যাঁ, ফুল ফর্মগুলা যতগুলো ফুল ফর্ম আছে সবগুলো একটু পড়ে আসবেন, কালকে ইনশাল্লাহ আমি সবাইকে ধরবো। এটা তো বেসিক, হ্যাঁ, আপনি জানেন এখানে 100 প্লাস হবে যদি মোটামুটি একটা ধারণা নিতে চান যে আমাদের ইলেকট্রনিক সম্বন্ধে। এটা তো বেসিক আপনাদের কয়েকটা দেওয়া হয়েছে, 15-20টা হবে। এটা যদি মুখস্থ করতে না পারেন তাহলে কীভাবে? সাপোজলি আপনারা এখন বাইরে গেছেন, হ্যাঁ, আপনার আইফিল প্লাস ট্রেনিং সেন্টারে আছেন, বা কি আপনাকে জিজ্ঞেস করতেই পারে জিজ্ঞাসা করার জন্য, বা অন্য কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনাদের কেউ না কেউ জিজ্ঞেস করতে পারে শিখছেন, কেমন শিখছেন, এটার মানে কি, ওটার মানে কি, তখন কী বলবেন? বোকার মতো হাত করে দাঁড়াতে হবে। তাই না? এটা তো আমরা চাই না। আমি তো বারবারই বলতেছি, আমি আপনাদের সবাইকে গোল্ডেন চাই। কিছু জিনিস আমি মুখস্থ ছাড়ার উপায় নেই। ইলেকট্রনিক্স একটা ম্যাথ, জাস্ট আমার মাথায় যে ভি ইকুয়াল টু আর আই বলে না, এটা তো ম্যাথ, বুঝছেন? ম্যাথের মধ্যে যা বসাবেন আনসারটা তাই আসবে। কিন্তু কিছু জিনিস তো মুখস্থ করতে হবে, কারণ এই জিনিসগুলো হয়তো আপনারা কোনো সময় ছিলেন না এটার সাথে, ইলেকট্রনিক্সের সাথে, ভাষাগুলো বুঝেন না, বাট এগুলো মুখস্থ করে নিতে হবে। এই যে অ্যাব্রিভিয়েটেডগুলো যেগুলো এখন আবার দিয়ে দিলাম, লেডিস গ্রুপ আমি বলে দিচ্ছিলাম মুখস্থ করে দিতে, আপনাদের আবার দিলাম। এটার মধ্যে পিও আছে, আরএফও আছে, সবই আছে, দেখেন চেক করে। আচ্ছা আটকে স্যার, যান কেন? একটা কথা জিজ্ঞেস করলে আটকে যান। পাওয়ার আইসি বললে ইউএম বলে বলতে পারেন না, ইউনিভার্সাল এনার্জি ম্যানেজমেন্ট, কেন? লেখা আছে তার ভিতরে, মুখের আগে থাকবে এগুলো। এগুলো তো ছোট ছোট জিনিস, এগুলো মুখের আগে থাকবে। তারপর আপনার সক্ষমতা দেখাবেন যে প্র্যাকটিক্যাল দেখাবেন, তাই না? বাট এগুলো জিনিস আপনার জানতে হবে। আচ্ছা স্যার, প্লিজ কাইন্ডলি এক্সকিউজ মি স্যার, প্লিজ স্ট্যান্ড আপ। আরএফআইসি কি বা আরএফও কি? আরএফ, হ্যাঁ, আরএফ মানেটা কি, অ্যাব্রিভিয়েশনটা কি? আরএফ এর মানেটা কি, বা আরএফআইসি কি কাজ করে? নেটওয়ার্কে কাজ করে। আরএফ মানে কি? না না, আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর, অথবা আরএফআইসি, সংক্ষেপে আপনারা বলবেন আরএফআইসি। তো এই আইসিটা যদি না থাকে তাহলে কি নেটওয়ার্ক আসবে না আসবে না? আর সেট কি, মোবাইল সেট কি অন হবে না হবে না? আপনারা জিজ্ঞেস করিনি, আমি বারবার বলছি, প্লিজ যারা জিজ্ঞেস করবো এছাড়া কেউ বলবে না, আমি জাস্ট আউট করে দেবো এখান থেকে। সেটটা কি অন হবে না হবে না? অন হবে, বাট নেটওয়ার্ক থাকবে না, নেটওয়ার্কে থাকবে না আরএফআইসি। আচ্ছা, যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে নেটওয়ার্কের মেইন আইসি কোনটা, আপনি কোনটা বলবেন? আরএফআইসি, ঠিক আছে, বসেন। হাসান, হাসান আছে? আছে। সিরিজ সার্কিট সম্বন্ধে বলেন। হ্যাঁ, একটা বর্তন, একই বর্তনী দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আচ্ছা, সিরিজ সার্কিট থেকে যদি কোনো কারণে আমি একটা কম্পোনেন্ট তুলে ফেলি, সেই ক্ষেত্রে কি সার্কিটটা বন্ধ হয়ে যাবে, নাকি মানে সাপোজ মনে করো মোবাইলের কোনো একটা কম্পোনেন্ট তুলে, মোবাইলটা কি রানিং থাকবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কী জন্য? বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে। এটার পথটা থাকে, বিদ্যুতের যে গতিপথটা, এটা থাকে একদিকে সিরিজ সার্কিটের ক্ষেত্রে। অনেকটা আমি হালকা এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, হাসান খুব ভালো করে। সাপোজ এখানে আমি একটা এলইডি লাইন লাগাই দিলাম, এটা সাপোজ ধরে নেন এলইডি, আর এখান থেকে সাপোজ এটা একটা আর রেজিস্টার, 10 ওহমের একটা রেজিস্টার দিয়ে দিলাম আমি। যদি কোনো কারণে এই রেজিস্টারটা নষ্ট হয়ে যায়, আমাকে কি করতে হবে? এই রেজিস্টারটা তুলে রিপ্লেস করতে হবে। আর যদি কোনো কারণে এখানে একটা ক্যাপাসিটার দেওয়া থাকতো, রেজিস্টার না, ক্যাপাসিটার দেওয়া থাকতো, এবং এই ক্যাপাসিটার থেকে আমি যে কোনো একটা ক্যাপাসিটার উঠায় ফেললাম, সেই ক্ষেত্রে কি লাইটটা জ্বলবে না জ্বলবে না? জ্বলবে। কি জন্য? এখানে বর্তনীতে সার্কিট পূরণ হওয়ার জন্য কোনো ধরনের কোনো বাধা নাই। তো এটাকে কি বলতেছে? প্যারালাল বা সমান্তরাল সার্কিট, বা সমান্তরাল বর্তনী, প্যারালাল সার্কিটে হচ্ছে কি
অনেকগুলো ওয়ে থাকে যাওয়ার, কারেন্টটা ফ্লো হওয়ার অনেক ওয়ে থাকে। একটা দুইটা কম্পোনেন্ট বা পাঁচটা কম্পোনেন্ট উঠায় ফেলা দিলেও কিছুই হয় না, কোনো ধরনের প্রবলেম হয় না। এই জন্য সার্কিট বোর্ডে ক্যাপাসিটার মোটামুটি যদি দুই চারটা উঠায় ফেলা দেয় সেক্ষেত্রেও মোবাইল সেট রানিং হওয়ার চান্স থাকে, ম্যাক্সিমাম সময় থাকে। অনেকগুলো ক্যাপাসিটার ফেলা দিল, বাট রেজিস্টার যদি ভুলে কোনো একটা উঠে ফেলান সেই ক্ষেত্রে এটার বিদ্যুৎ প্রবাহটা 100% অন হবে না, কারণ বর্তমানে যে রেজিস্টারগুলো থাকে হচ্ছে গিয়া সিরিজ আকারে। প্রতিটা মোবাইল মাদারবোর্ডের ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে রেজিস্টার থাকে সিরিজ আকারে। একটা রেজিস্টার যদি কোনো কারণে তুলে ফেলান সেক্ষেত্রে আপনাকে হয় রেজিস্টারটা লাগাইতে হবে, আর যদি কম ওহমের হয় সেক্ষেত্রে আপনি জাম্পার করতে পারেন, তবে 100 ওহমের নিচে হতে হবে। কোনো রেজিস্টারের ভ্যালু যদি 100 ওহমের নিচের হয় সেক্ষেত্রে আপনি জাম্পার মেরে দিতে পারেন, ওটা তুলে আস্তে করে একটা শর্ট মেরে দিতে পারেন। বাট 100 ওহমের উপরে হলে মোটামুটি কাছাকাছি সেম রেজিস্টার আপনাকে লাগাইতে হবে। আচ্ছা বসেন। স্যার একটু কাইন্ডলি রেজিস্টার সম্বন্ধে কি বলতে পারবেন বলেন, রেজিস্টার কি কাজ করে বা রেজিস্টার কি? আচ্ছা বসেন, আপনার বসেন মাঝখানের জন, আপনি একটু বলেন তো স্যার পিছনে। হ্যাঁ, রেজিস্টারের কাজ কি দেখে বলেন না, আমাদেরকে তাকে বলেন। হ্যাঁ পারেন না, রেজিস্টার জিনিসটা কি, রেজিস্টার কি কাজে ইউজ হয়, কি কাজে ব্যবহৃত হয়? আচ্ছা বসেন, আপনি বসেন, আপনি বলেন প্লিজ। রেজিস্টার হচ্ছে এমন একটা যন্ত্র যা কারেন্টের ফ্লোটাকে বাধা দেয়। সঠিক হয়েছে, একদম সঠিক। আচ্ছা রেজিস্টারের একক কি? কিলো তো হলো 1000, এখন 1 কেজি বলবেন নাকি? কেউ যদি ওজনের সংজ্ঞা বলে তো আপনি কেজি বলবেন না গ্রাম বলবেন, কিলো বলার দরকার নেই। রেজিস্টারের এককটা হচ্ছে ওহম। আচ্ছা ঠিক আছে, রেজিস্টারের কালারটা কি? ক্যাপাসিটারের কালার কি? ক্যাপাসিটারের কালার বাদ দেবে, রেজিস্টারের কালার কি? রেজিস্টারের কালার হচ্ছে ব্ল্যাক। রেজিস্টারের টার্মিনাল কয়টা থাকে? দুইটা। পাশে থেকে প্লিজ বলে দিয়ে না, ওরা একটু বলতে দেন। রেজিস্টারের টার্মিনাল থাকে হচ্ছে দুইটা। আচ্ছা ঠিক আছে, তারপর রেজিস্টার কি সিরিজ সার্কিটে যে ইউজ হয় না প্যারালাল সার্কিটে? প্যারালাল না, সিরিজে ইউজ হয়, একটু আগে বললাম না। আচ্ছা আচ্ছা বসেন, এটা সিরিজ সার্কিট, রেজিস্টারের হিসাবে হচ্ছে সিরিজ। তো রেজিস্টারের ব্যাপারে আমরা কি বললো, উনি কি বললো, রেজিস্টারটা হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ ফ্লোটাকে বাধা দেয় এবং এটাকে করে কি ম্যাক্সিমাম সময় ভোল্টেজটা বা কারেন্টটা কমায় ফেলায়। রেজিস্টারের কাজ হচ্ছে কারেন্টটাকে কমায় ফেলায়, ইলেকট্রিক ফ্লোকে বাধা প্রদান করে। আচ্ছা তারপরে স্যার আপনি একটু দাঁড়ান, বলেন ক্যাপাসিটার সম্বন্ধে একটু বলেন। ক্যাপাসিটারের কাজ কি, ক্যাপাসিটার কি? একটু জোরে বলেন, আমার কানে সমস্যা তো, আমি কানে কম শুনি, একটু জোরে বলেন। হ্যাঁ আচ্ছা আমি সংক্ষেপে বলে দিই, একটু বুঝে নেন। ক্যাপাসিটারটা হচ্ছে অনেকটা আপনারা বলতে পারবেন যে টেম্পোরারি ব্যাটারি বা এটার মিনি ব্যাটারি বলতে পারেন। এটা হচ্ছে ভোল্টেজটা কিছুক্ষণের জন্য সংগ্রহ করে রাখে। সাধারণত যে ডিসি ভোল্টেজটা আছে, ডিসি ভোল্টেজটা স্টেবল না, এটা মাঝে মাঝে ফ্রিকোয়েন্সিটা আপ ডাউন করে। তো এটাকে স্টেবল বা সমান্তরাল করার জন্য ওটা কিছুক্ষণের জন্য, যখন এই সাপোজ ফ্রিকোয়েন্সিটা যখন আপ হয়ে যায় তখন তো ভোল্টেজটা আসে, বাট ফ্রিকোয়েন্সিটা যখন ডাউন হয়ে যায় তখন তো ভোল্টেজটা চলে গেল। তো ওই অল্প ন্যানো সেকেন্ডের জন্য ক্যাপাসিটারটা করে কি, ভোল্টেজটা আপনাকে প্রথমে এসে চার্জ করে, তারপরে ডিসচার্জ করে, আপনাকে লোডটা দিয়ে দেয়। তাহলে কি হচ্ছে, জিনিসটা সমান্তরাল আকারে চলে যাচ্ছে ডিসি ভোল্টেজটা। এটার অনেকটা ক্যাপাসিটারে যদি সংক্ষেপে বলতে চান যে ক্যাপাসিটার ইজ ইউজ ফর ভোল্টেজ ফিল্টারিং পারপাস, ভোল্টেজটাকে ফিল্টারিং করে। ক্যাপাসিটার একক কি স্যার? একটু আগে উনি বলছেন, বুঝলে গেছেন, ফারাড। একটু পড়েন। আচ্ছা বসেন। স্যার আপনি ডায়েট সম্বন্ধে বলতে পারবেন?
ডায়োড আপনি না এই পাশের জন জি ডায়োড সম্বন্ধে বলতে পারবেন? হ্যাঁ ঠিক আছে। ডায়োডের টার্মিনালটা কয়টা টার্মিনাল থাকে ডায়োডের? টার্মিনাল বা পাও বা লেগ যাই বলেন, ডায়োডের টার্মিনাল থাকে দুইটা। ডায়োডের কালারটা জানা আছে? ম্যাক্সিমামগুলোই ব্ল্যাক থাকে, শুধুমাত্র বাদামি কালারটা হচ্ছে ক্যাপাসিটার, আর বাকি যা কম্পোনেন্টস আছে ম্যাক্সিমাম ব্ল্যাক অথবা অ্যাশ। আচ্ছা ডায়োডটা কি বলেন? কারেন্টটার ফ্লোটা একদিকে প্রবাহ করে। ডায়োডের প্রকারভেদ সম্বন্ধে জানা আছে? কয় প্রকারের ডায়োড হয় বা কী কী? আচ্ছা ঠিক আছে বসেন, আমি একটু কেউ পারেন ডায়োডের প্রকারভেদ সম্বন্ধে কয়েকটা প্রকারের ডায়োড বলতে পারবেন? স্যার প্লিজ বলেন। আচ্ছা 5 না 10 প্রকার আছে, আপনি 5 প্রকারই বলেন। ডায়োডের প্রকার আছে? আচ্ছা ঠিক আছে বলেন, সমস্যা নেই, কয়টা পারেন? হ্যাঁ আস্তে আস্তে একটা করে বলেন। আচ্ছা নর্মাল ডায়োড, ফোটো ডায়োড। আচ্ছা ঠিক আছে, আর কেউ পারেন? টিভিএস ডায়োড। আর কি আছে? আচ্ছা ডায়োডের মোটামুটি আমরা 5 প্রকার সম্বন্ধে জানি, আরও হয়তো থাকতে পারে। তো ফার্স্টে এক নাম্বারটা বলি। 1 নাম্বারটা হচ্ছে নর্মাল ডায়োড, যেটা ও বললো। নর্মাল ডায়োডের আরেকটা নাম আছে রেকটিফায়ার ডায়োড। রেকটিফায়ার ডায়োড এটার কাজটা কি? এটা হচ্ছে ভোল্টেজটারে যখন একমুখী করে, বিশেষ করে এসি থেকে ডিসি কনভার্ট করার কাজে কাজ করে। সাধারণত এসি ভোল্টেজগুলো কীভাবে কাজ করে? এসি ভোল্টেজগুলো একবার এই যে দুইটা ধরেন, সাপোজ কীভাবে বোঝাবো আপনাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। সাধারণত বিদ্যুৎ প্রবাহিত হয় নেগেটিভ থেকে পজিটিভ দিকে, এটা হচ্ছে ডিসি ভোল্টেজের ক্ষেত্রে। বাট এসি ভোল্টেজের ক্ষেত্রে না, পজিটিভ থেকে নেগেটিভতে না, পজিটিভ থেকে পজিটিভ দিকে। বাট এটা হচ্ছে জিনিসটা, এটা কী বলবো, যেখান থেকে উৎস থেকে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেখানে ফিরা যায়। নেগেটিভের জায়গায় থাকে কোনো সমস্যা নেই, বাট পজিটিভটা সাপোজ আপনার ওখান থেকে আসতেছে, একবার এখানে আসে একবার চলে যায়, এরকম আপ ডাউন করে, দুই দিকে হয়। তো এই দুই দিকের ভোল্টেজটারে একমুখী করার জন্য, একমুখী করে সমান্তরাল করার ক্ষেত্রে রেকটিফায়ার ডায়োডটা ইউজ করে। দুই দিক থেকে দুইটা ডায়োড, সাপোজ টার্মিনাল আছে আমার 3টা, একটা দেখাচ্ছি, 3টা টার্মিনাল আছে। 3টা থেকে ধরেন একটা হচ্ছে গ্রাউন্ড। যখন এসি ভোল্টেজটা কাজ করে, একবার এই প্রান্তে ভোল্টেজটা সাপ্লাই করে, আর একবার এই প্রান্তে। নেগেটিভের সাথে কিন্তু ওনার কোনো কানেকশান নেই, একবার এই প্রান্তে আপনাকে বিদ্যুৎ দিচ্ছে, একবার এই প্রান্তে বিদ্যুৎ দিচ্ছে। তো রেকটিফায়ার ডায়োডটা করে কি, এই মাথার যে বিদ্যুৎটা এটারে একটা পজিটিভের একটা প্রান্তে নিয়ে যায়, এটারও এক পজিটিভের একটা প্রান্তে নিয়ে যায়। তাইলে হলো কি, বিদ্যুৎটা আর হলো না, দুই দিকে ফ্রিকোয়েন্সিটা হলো না, একদিকে হয়ে গেল। তখন এটা ডিসি ভোল্টেজ হিসেবে আউটপুট হয়। তো এটা ম্যাক্সিমাম সময় 4টা রেকটিফায়ার ডায়োডরে এভাবে করে, একমুখী করে, তারপরে ডিসি এসি থেকে ডিসি ভোল্টেজ তৈরি করে। তো রেকটিফায়ার ডায়োডের মেইন কাজ হচ্ছে এসি ভোল্টেজ থেকে ডিসিতে কনভার্ট করে, এটা হচ্ছে রেকটিফায়ার ডায়োড। তারপরে সেকেন্ড আছে হচ্ছে জেনো ডায়োড। জেনো ডায়োডের কাজটা হচ্ছে, আপনারা একটু আগে বলছিলেন যে নর্মাল বা রেকটিফায়ার ডায়োড এটা কিন্তু একমুখী বিদ্যুৎ প্রবাহ করে। জেনো ডায়োডের ক্ষেত্রে কিন্তু উল্টা। জেনো ডায়োড হচ্ছে ভোল্টেজটা অনেকটা রেগুলেট করে। আপনার ভোল্টেজ দেওয়া হচ্ছে একমুখী বিদ্যুৎ প্রবাহিত হবে, কিন্তু যেটা ওভার ভোল্টেজ সেটা কিন্তু রিভার্স নিয়ে নেয়, রিভার্স নিয়ে গ্রাউন্ড করে দেয়। সাপোজ আপনার একটা 5 ভোল্টের জেনো ডায়োড নিচ্ছেন, কিন্তু ইনপুট দিচ্ছেন হচ্ছে 9 ভোল্ট। সেই ক্ষেত্রে সে 5 ভোল্টটা সাপ্লাই দিবে, আর বাকি যত এক্সট্রা ভোল্ট আছে সে গ্রাউন্ড করে দিবে। এই জিনিসটা খেয়াল রাখেন, জেনো ডায়োডের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা রিভার্স যাইতে পারে, কিন্তু যতটুকু তার দরকার ততটুকু, এটা অনেকটা রেগুলেটরের মতো কাজ করে। আচ্ছা তারপরে একজন বলল টিভিএস ডায়োড। টিভিএস ডায়োডটা কিসের কাজ করে? না, টিভিএস ডায়োডটা দেয় হচ্ছে মোবাইলের যে রেডিয়েশন, বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়, নেটওয়ার্ক রিলেটেড ফ্রিকোয়েন্সি বা বিভিন্ন ওয়াইফাই ফ্রিকোয়েন্সি, ব্লুটুথ ফ্রিকোয়েন্সি, হিজিবিজি যত ফ্রিকোয়েন্সি আছে এগুলো থেকে তো রেডিয়েশন উৎপন্ন হয়। এই রেডিয়েশনটাকে রোধ করার জন্য যে ডায়োডটা করে সেটা হচ্ছে টিভিএস ডায়োড। তারপর আরেকটা আছে ফটো ডায়োড। ফটো ডায়োড সম্বন্ধে কে জানেন? স্যার প্লিজ। সঠিক, 100% সঠিক, আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। এই ফটো ডায়োডের একটা উদাহরণ দেন তো। মোবাইলটা নিয়ে আমি কথা বলতেছি, হঠাৎ করে কানে নিলাম, ডিসপ্লে লাইটটা বন্ধ হয়ে গেল। কি জন্য? এখানে আলোটা পড়তেছে না। আবার যখন এটা সরাই ফেলতেছি, যখন লাইটটা জ্বলে উঠতেছে। এখানে একটা আলোক শক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার মতো একটা সেন্সর আছে, ফটো ডায়োড আছে, যেটার নাম প্রক্সিমিটি সেন্সর। এই তো প্রত্যেকটা মোবাইলে, মোটামুটি ম্যাক্সিমাম আপনাদের সবার মোবাইলে দেখবেন একটা প্রক্সিমিটি সেন্সর আছে।
যেটা আপনারা কথা বলার সময় ফোনে কথা বলার সময় দেখবেন যে জিনিসটা যখন কানে লাগাচ্ছেন ডিসপ্লেটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সেন্সরটাই ফটোডায়োড বা প্রক্সিমিটি সেন্সর। আরেকটা কি জানি খেয়াল নাই তো স্যার, আরেকটা কি জানি পঞ্চমটা, না না ডায়োড, ডায়োড তো 5টা। টিভিএস বলছি, জেনার ডায়োড বলছি, রেকটিফায়ার বলছি, ফটো, 5টা মনে হয়ে গেছে। ও একই নর্মাল রেকটিফায়ার, ফটো ডায়োড, টিভিএস ডায়োড, জেনো ডায়োড, ফটো ডায়োড, 4টা 5। আচ্ছা যাক, সমস্যা নেই। আচ্ছা, ও আরেকটা আছে, আসলটাই বলি না, এলইডি বা লাইট ইমিটিং ডায়োড। এলইডি বা লাইট ইমিটিং ডায়োড, যত ধরনের আপনারা লাইট দেখতেছেন এলইডি লাইট, প্রত্যেকটা একটা ডায়োড। এটা আপনি যদি রিভার্স ভাবে কানেকশন দেন, আমি হ্যাঁ ডিসপ্লেতে যদি বলি, আমার ডিসপ্লেতে যে বাতিগুলো এগুলো সবই ডায়োড। এই যে ডিসপ্লে চলতেছে, আমরা বলি না এলইডি ডিসপ্লেতে ছোট ছোট বাতি থাকে, প্রতিটা এক একটা ডায়োড। মানে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কত স্যার, কত জানি 1.5 মিলিয়ন অথবা সামথিং বাতি দেওয়া, প্রায় 20 লক্ষ 19 লক্ষর মতো 19 লক্ষর মতো লাইট থাকে, যেটা হচ্ছে ফুল এইচডি যদি প্যানেল হয় সেক্ষেত্রে 19 লক্ষর মতো লাইট থাকে, 19 লক্ষ বা 19.5 লক্ষর মতো। না, এটার একটা হিসাব আছে, দেখাতে পারে। একজনে ক্যালকুলেটর নেন, দেখেছিলাম কালকে। আচ্ছা, তারপরে হালকা একটু যারা দেখেনি তাদের জন্য দেখা দিচ্ছি। এটা মুছে ফেলো, নতুন দেন, নিউ দেন। হ্যাঁ, নিউ দিয়ে দেবো। ফুল এইচডি রেজুলেশনটা কত কার জানা আছে? 1920 ইন্টু 1080। এইচডি এটা রেজুলেশন কার জানা আছে? 720 ইন্টু কত, 1366 না না কত জন, আমার খেয়াল নাই, এরকম সম্ভবত 720 বা অথবা 1080 সম্ভবত, 1080 এটাই বোধহয় সম্ভবত। হ্যাঁ, এই তারপর আছে ইউএসডি আর হচ্ছে আরেকটা কিউএসডি। যাই হোক, এটার রেজুলেশনগুলো আমার খেয়াল নাই। কিউএসডি এগুলো দেখতে হবে। তো যাদের মোবাইল দেখবেন যে স্পেসিফিকেশানে যাবেন, জিএস, হ্যাঁ 4K না, হ্যাঁ 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 4K না, USD 3840 ইনটু সামথিং। 3840 ইন্টু 2200 বা কত জন সম্ভবত, এই ধরনের কিছু একটা, যাক কাছাকাছি হবে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট। যেটা বোঝানো সেটা হ্যাঁ, বোঝাচ্ছে, এটা পরে দেখা যাবে পিক্সেল করে। যখন আপনারা গুগলে যাবেন আপনার মোবাইলের স্পেসিফিকেশন সম্বন্ধে, আপনার মোবাইলের ডিসপ্লে সম্বন্ধে, ডিসপ্লের কিন্তু একটা রেজুলেশন আছে। আপনারা দেখবেন যে গুগলের জিএসএম আরিনা ওয়েবসাইটে প্রতিটা বিশ্বে যত মোবাইল আছে প্রত্যেকটা মোবাইলের ডিসপ্লের ক্যাটাগরি দেওয়া আছে, যে এটা এত পিক্সেল বা এটা এত পিক্সেল সাপোর্ট করে, ফুল এইচডি সাপোর্ট করে। এখন আমার সেটটা হচ্ছে এই যে এটা চায়না একটা ডিসপ্লে লাগাইছে এলসিডি, কিন্তু কোম্পানির যেটা অরিজিনাল এলইডি ছিল ওটা কিন্তু ফুল এইচডি সাপোর্ট করতো। বর্তমানে যে চায়না ডিসপ্লে নিয়ে আসছে এটা কিন্তু এলসিডি, এটাতে কিন্তু 1080 রুপে সাপোর্টই করে না। তো এখানে ডিসপ্লে রেজুলেশনের কিছু ব্যাপার স্যাপার আছে। কোম্পানি থেকে যখন আপনারা অরিজিনালটা নেবেন, অরিজিনালটার মধ্যে ওরা লিখে দেবে যে এটা ফুল এইচডি সাপোর্টেড, কিন্তু ক্যামেরাতে যে আবার ভিডিও করতে যাবেন কিন্তু দেখেছে ক্যামেরা কিন্তু 4K পর্যন্ত সাপোর্টেড। ক্যামেরার হিসাব কিতাব কিন্তু সম্পূর্ণ আলাদা, ডিসপ্লের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ডিসপ্লে যে আপনি ভিউইং করতেছেন, আপনার ভিউ মানে চোখে যতটুকু দেখতেছেন, এটার পিক্সেলটা ফুল এইচডি হলে 1920 ইন্টু 1080। যদি ওল এলইডি হয়, অর্গানিক এলইডি বা এলইডি ডিসপ্লে হয়, সেই ক্ষেত্রে এটার সাথে এটা গুণ করলে যে কয়টা এলইডি থাকবে আপনার ডিসপ্লেতে ওই কয়টা এলইডি আছে। যদি বলে থাকে যে না এটা এইচডি ডিসপ্লে, মানে কম দামি, যেটা বাজেট ফোন যেটা বলে, বাজেট ফোনের ডিসপ্লেতে এই কয়টা এলইডি আছে, এটা কোম্পানি থেকে বলে দেওয়ারই বলতে পারেন যে কয়টা ডিসপ্লে আছে। আর যেগুলো এলসিডিগুলোর ভিতরে কোনো ধরনের এলইডি থাকে না, থাকে নিচে 10টা শুধু ব্যাকলাইটে লাইট প্রদর্শন করার জন্য। আর এলসিডিটা লাইট প্রদর্শন করে কিভাবে, ভিতরে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, কিছু লিকুইড দেওয়া আছে যেটাতে মনে করেন আপনারা যখন কারেন্ট ফ্লো করেন, কারেন্ট ফ্লোর মাধ্যমে এই ডিসপ্লে লিকুইডটা বিভিন্ন রকম কালার প্রদর্শন করে কারেন্টের ফ্লোর তারতম্যের কারণে। আর এলইডি ডিসপ্লেগুলোতে প্রত্যেকটা এলইডি ইন্ডিভিজুয়ালভাবে 3টা কালার প্রদর্শন করতে পারে, একটা হচ্ছে RGB, রেড, গ্রিন এবং ব্লু। যখন আপনারা দেখবেন, যদি সম্ভব হয় আমি একদিন দেখাই দেবো, মাইক্রোস্কোপের নিচে যদি আপনারা হোয়াইট কালারটা মাইক্রোস্কোপের নিচে নেন তাহলে দেখতে পারবেন যে না আপনার এখানে
তিনটা কালার শো করতেছে, RGB, রেড, গ্রিন, ব্লু, তিনটা কালার শো করতেছে, মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। আচ্ছা, তো এখানে যেটা বলতেছিলাম, এলইডি ডিসপ্লেতে প্রতিটা পিক্সেল এক একটা লাইট বা এক একটা এলইডি তিনটা কালার প্রদর্শন করে, এবং এই লাইটগুলা নিজে নিজে কন্ট্রাস্ট বা কালারের কি বলবো, ব্রাইটনেস তারা বাড়াইতেও পারে, কমাইতেও পারে। এটার জন্য কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু লাগে না। আচ্ছা, ফিউজ সম্বন্ধে কে জানেন? বলেন স্যার, আপনি বলেন। ওভার ভোল্টেজটা প্রজেকশন করে বা অতিরিক্ত কারেন্ট ফ্লোটা বাধা প্রদান করে। হ্যাঁ হ্যাঁ, সাপোজ আপনাদের আগের যে বাসাবাড়ি আগের যে সিস্টেমগুলো ছিল দেখতেন, কাট আউট দেখছেন সবাই? এটাতে কম তারের অল্প চিকন একটা তার লাগায়। কী জন্য চিকন তার লাগায়? যদি কোনো কারণে আপনারা ভোল্টেজটা বেশি দেন, বা সাপোজ মনে করেন এই যে কারেন্টের লাইনে আমরা করলাম কি, দুষ্টামি করে পজিটিভ নেগেটিভ লাগাই দিলাম। পজিটিভ নেগেটিভ না লাগানোর কারণে এটা কিন্তু হাই এম্পিয়ার কারেন্ট জেনারেট করতেছে। তখন হাই এম্পিয়ারের কারেন্ট জেনারেট করলে এটা যখন ফ্লোটা হচ্ছে, সবচেয়ে চিকন যে তারটা, এই তারটা ছিঁড়ে যাবে বা পুড়ে যাবে। তো কাট আউটের ক্ষেত্রে খুব চিকন একটা তার লাগানো থাকে, যাতে কোনো কারণে যদি আমাদের বাসাবাড়িতে দুর্ঘটনা ঘটে, সর্বপ্রথম ওই কাট আউটের তারটা পুড়ে যাবে। তো এই কাট আউটটাকে বলা হচ্ছে ফিউজ। আর বর্তমানে তো এখন কাট আউট ইউজ হয় না, এখন এগুলো তো হচ্ছে সার্কিট ব্রেকার বা কি বলে এমসিবি বা সার্কিট ব্রেকার ইউজ হয় বর্তমানে। এগুলোর নির্দিষ্ট কিছু অ্যাম্পিয়ার আছে, আপনি দেখতে পারবেন। যদি বাসাবাড়িতে হয়, যেমন এগুলো সম্ভবত 63 অ্যাম্পিয়ারের। আবার যদি অল্প রেঞ্জের আপনার বাসাবাড়িতে লাগাতে পারেন, 10 এম্পিয়ার থেকে স্টার্ট হয়। 10 এম্পিয়ার, 40 এম্পিয়ার, তিনটা ক্যাটাগরি পাওয়া যায় বর্তমান বাজারে। 10 এম্পিয়ার, 40 এম্পিয়ার আর 63 এম্পিয়ার। হ্যাঁ, 10, 16, হ্যাঁ 10, 16, 32, 40, 63, এগুলো কিছু ক্যাটাগরি আছে। যাই হোক, তো 10 এম্পিয়ারের আমি একটা সার্কিট ব্রেকার লাগাইছিলাম আমার বাসায়। এসি চালাইছি, দাপ করে গেছি, পড়ে যাচ্ছে। কী জন্য বলতে পারবেন? হ্যাঁ, বাসায় এসি চালাচ্ছি, আমার সার্কিট ব্রেকার 10 না, আমার এয়ার কন্ডিশনটা হচ্ছে 1800 ওয়াটের, তো এটা প্রায় 8 এম্পিয়ারের মতো কারেন্ট কনজিউম করে। তো শুধু তো বাসায় এসি নাই, শুধু বাসায় তো আর এসি নাই, সাথে আরও কিছু আছে, ফ্যান, লাইট, ওই ওয়াশিং মেশিন, এগুলো আছে। তো যখন আমি এসিটা চালাতে যেতাম, তখনই দেখতাম যে এম্পিয়ারটা, সার্কিট ব্রেকারটা পড়ে যেত। পরে আমি চিন্তা করলাম যে না, 10 এম্পিয়ার দিয়ে আমার হবে না, পরে চেঞ্জ করে 40 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার লাগাইছি। এখন কি হচ্ছে, আমার বাসায় আর কোনো প্রবলেম নাই। তো এখানে যখন আপনারা বাসাবাড়িতে যখন এই ইয়াগুলো লাগাতে যাবেন, তখন হিসাব করবেন যে আপনার কতটুকু লোড আছে, কত এম্পিয়ার আছে। এই তো মোবাইল ফোন কোম্পানিও সেম একই কাজ করে, কতটুকু লোড দিলে জিনিসটা, মানে কত এম্পিয়ার দিলে জিনিসটা শর্ট হবে না। সাপোজ মোবাইল ফোনের নেটওয়ার্কে একটা আইসি, নেটওয়ার্কে হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করে, ওখানে কিছু ফিউজ লাগায় রাখছে। কি জন্য? যদি কোনো কারণে ফ্রিকোয়েন্সি বেশি বা ওভার ভোল্টেজ বেশি হওয়ার কারণে আইসিটা জ্বলে যায় বা অন্য কিছু নষ্ট যেন না হয়, সেজন্য ওরা কিছু ফিউজ লাগায় রাখে, যে নষ্ট হলে শুধু ফিউজটা যেন নষ্ট হয়, আইসিটা যেন নষ্ট না হয়। কারণ একটা ফিউজ নষ্ট হলে আপনি ইচ্ছা করলে জাম্পারিং করে দিতে পারবেন, বাট একটা আইসি নষ্ট হলে সেখানে আপনারা কিন্তু আইসি রিপ্লেস করতে হবে, আর আইসিটা পাবেন কিনা এটাও সন্দেহ আছে। তো কোম্পানির কিছু টেকনিক আছে মোবাইল ফোনের মাদারবোর্ডে যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সেই ক্ষেত্রে ওরা ফিউজ ইউজ করে। বলতে পারেন আপনারা ফিউজটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য। স্যার, এক্সকিউজ মি স্যার, কয়েল সম্বন্ধে কিছু বলতে পারবেন? কয়েল হচ্ছে তারের কুণ্ডলী। কয়েলটা কি কাজ ইউজ করে, কিভাবে কি? আচ্ছা ঠিক আছে, কয়েল 2 প্রকারের আছে, জানা আছে আপনার? মোবাইলের মাঝে, আচ্ছা বসেন, আপনি বসেন। বাক কয়েল, বুস্ট কয়েল বা সম্বন্ধে কে বলতে পারেন? বাক কয়েল, বুস্ট কয়েল আপনাদের পড়ানো হয় নাই? আচ্ছা ঠিক আছে স্যার, বলেন। হাসান স্যার, আপনি বলেন। ক্যাপ্টেন পারাবল। ভোল্টেজকে আপ করে। আচ্ছা, বাক কয়েল ভোল্টেজকে ডাউন করে। আচ্ছা ঠিক আছে। মোটামুটি আমার যদি ভুল না হয়, কয়েলের সিম্বল হচ্ছে এটা। আচ্ছা, কয়েলের মেইন ফাংশনটা হচ্ছে, সাপোজ একটা আমি তামার তার নিলাম বা যে কোনো মেটাল নিলাম, মেটালের মধ্যে যখন ইলেকট্রনের প্রবাহ হয়, তখন কিছু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ করে, হালকা হালকা করে এরকম ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। তো
যদি আমি কি করি এই মেটালটার উপরে তারের কুণ্ডলী বা কয়েল পেঁচাই, সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হাই হয়ে যায়। তো এই ফ্রিকোয়েন্সি হাই হওয়ার কারণে ভোল্টেজটাকে বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কয়েলগুলো হচ্ছে ভোল্টেজ বাড়াইতে পারে প্লাস ভোল্টেজ কমাইতে পারে। এখানে দুই ধরনের সিস্টেম আছে, অনেকটা ট্রান্সফরমারের মতো। যেটা স্টেপ আপ কি বলে সরি, যেটা বুস্ট কয়েলের কাজটা কী করে, ভোল্টেজটা বাড়ায় দেয়। যেমন মনে করেন আপনার মোবাইলের ভোল্ট আছে হচ্ছে, ব্যাটারি ভোল্ট আছে 4 ভোল্ট, কিন্তু আপনার ডিসপ্লে সেকশানে লাগবে হচ্ছে আপনার 40 ভোল্ট অথবা 30 ভোল্ট লাগবে। সেই ক্ষেত্রে কয়েলটা কী করে, বুস্ট কয়েল 4 ভোল্ট থেকে 30 ভোল্ট এটা করে। কিন্তু যখন একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনার ভোল্টেজটা বেড়ে যাবে অটোমেটিক অ্যাম্পিয়ারটা কমে যাবে। ওই যে ওহমের সূত্র অনুযায়ী বা সূত্র, পাওয়ারের যে সূত্র, এই অনুযায়ী একটা যদি বাড়ে আরেকটা অটোমেটিক কমে যাবে। যেহেতু আমি ভোল্টেজটা বাড়াচ্ছি অটোমেটিক অ্যাম্পিয়ারটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি ভোল্টেজ ঠিকই বেশি পাবেন কিন্তু অ্যাম্পিয়ারটা কম পাবেন। আবার অন্য ক্ষেত্রে যেমন মনে করেন সিপিইউ বা প্রসেসরের ক্ষেত্রে 1.8 ভোল্টের উপরে লাগে না এবং অ্যাম্পিয়ারটা লাগে হাই। কী জন্য, একটা সিপিইউর সাথে কিন্তু অনেকগুলো জিনিস রিলেটেড থাকে, নেটওয়ার্ক বা অনেক কিছু রিলেটেড থাকে এবং বিভিন্ন দিক থেকে কমান্ড করে। পুরো মোবাইল বোর্ডের ম্যাক্সিমাম কাজটা করে সিপিইউ। তো ওর জন্য হাই কারেন্টের প্রয়োজন হয়, ভোল্টটা কম দরকার বাট কারেন্টটা ফ্লোটা বেশি দরকার। সেই ক্ষেত্রে বাক কয়েল ইউজ করে। বাক কয়েলে কী করে, ভোল্টেজটা কমায় দেয়। আর আমি আপনাকে আগেই বলছি ওই যে ওহমের সূত্র অনুযায়ী যদি আমি ভোল্টেজটা কমাই কারেন্ট অটোমেটিক বেড়ে যাবে। তো যখন 4 ভোল্ট থেকে 1 ভোল্টে আসবে তখন কারেন্ট ফ্লোটা বেশি হয়ে যাবে বাট ভোল্টেজটা কমে যাবে 1.8 ভোল্টে। তো বাক কয়েলের কাজটা হচ্ছে গিয়া ভোল্টেজ কমায় দেওয়া, আর বুস্ট কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজ বাড়ায় দেওয়া। আচ্ছা, লাস্ট আরেকটা বলতেছি, ইএমআই। দাঁড়ান, কেউ বলেন না, একটা মিনিট। কনিকা আপু, ইএমআই সম্বন্ধে জানা আছে? স্যার আপনি বলেন ইএমআই কি? স্ট্যান্ড আপ। হ্যাঁ, আচ্ছা থাক ইউনিভার্সাল না রাখেন। স্যার আপনি মনে হয় পারেন সম্ভবত। ইএমআই থাক পিছে লাস্ট বেঞ্চ প্লিজ। ইএমআই মানে কি জানো? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস। এটা কি কাজ? স্টিল যে টিনটা থাকে এই টিনটাই তো, কিন্তু এটার কাজটা কি? ওই যে সামনে বলেছে না রেডিয়েশন বাধা দাও, একটু বলো সুন্দর করে গুছায় বলো। আরে আমি আনতে শুনছি, তুমি শোনো নাই। বলো হচ্ছে। এই তিনটার কাজ হচ্ছে, একটু আগে বললাম না যে রেডিয়েশনটাকে বাধা প্রদান করে। মোবাইলের ভিতরে তো অনেক রেডিয়েশন জেনারেট হয়। এই জিনিসটা সাপোজ তুমি যখন কানে দিয়ে কথা বলার সময় এই কানের যে রেডিয়েশনটা করে কি সরাসরি ব্রেনে অ্যাটাক করে। দেখবা টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি কারোর সাথে কথা বলো তখন দেখবে যে মাথা ব্যথা করতেছে। কী জন্য? মোবাইলের যে রেডিয়েশনটা তোমার ব্রেনে হিট করতেছে। হয়তো অল্প পরিমাণে হয়, কিন্তু কিছুক্ষণ ঘন্টাখানিকের মতো যদি ফোনে কথা বলো মাথা ব্যথা 100% করবে। তো ইএমআই এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস বা যে টিনটা বা শেলটা, এটার কাজটা হচ্ছে রেডিয়েশনটা কমায় দেয়। আরেকটা জিনিস রেডিয়েশন কমায় দেয়, কী বলো তো? এটা ডায়োডের কথা একটু আগে বলছিলাম, টিবিএস ডায়োড। এটা খেয়াল রেখো, রেডিয়েশনটা কমায় দেয়। আচ্ছা বসুন। না সুন্দর হচ্ছে তো, চার্জ হচ্ছে আপনাদের উপর মনে হচ্ছে এরকম। কারো কিছু বুঝতে সমস্যা হলে কোনো সাবজেক্ট না বুঝলে বলেন, যদি আমি পারি তাহলে আমি বুঝাই বলবো, আর যদি না পারি তাহলে তো কিছু করবো মনে না। হচ্ছে কি আপনারা টাকা খরচ করে ঠিকই আসছেন, অ্যাটেনশন স্পেসিফিক কিছু ছাড়া। আমি বলি না সবার, ম্যাক্সিমামই আছে, তারপরে কিছু আছেন অ্যাটেনশন নেই। ইন দ্য এন্ড কীভাবে জানেন? আপনারা এটা কমপ্লিট করবেন না, হাফ রেখে আপনারা চলে যাবেন। আমরা চাই না আপনারা চলে যান, তাহলে আমাদের ব্যর্থতা থাকবে যে আপনাদের আমাদের মতো মানে নিয়ে যেতে পারলাম না একটা ব্যাচকে পুরোটা। এটা চার্জ না, এটা হচ্ছে আপনার সক্ষমতা, কনফিডেন্টটাকে বাড়াচ্ছে। এখন বলতে কনফিডেন্ট নাই, কাজ করবেন যখন কাস্টমার সাথে কত কথা বলতে হবে তখন কনফিডেন্ট কোত্থেকে জোগাড় করবেন? ভয় পান আনসার করতে। কেন ভয় পান? বলতে বলবেন নাকি? ভুল বলার জন্য দেখেন আসছেন, সঠিক আমরা করে দেবো, তারপর এটাকে মনে রাখার ট্রাই করবেন। ভুল তো বলবেন, এটাই স্বাভাবিক। ভাববেন ও এত পারে কেন, ওর জীবনে ইলেকট্রনিক্সে ছিল না, ও ব্যাস 6 এর সাথে যোগ হয়ে গেছে, ও
ওর ক্লাস শুরু ছিল ব্যাচ 7 এর কত তারিখ জানেন? 1 তারিখ না শুরু হলো আপনাদের, নাকি আমি 20 তারিখ, তাই না? 5 দিন আগে জয়েন করছি। জয়েন করে আমি বলছি তুমি থাকলে থাকো, নো প্রবলেম। ও নিতে পারছে কারণ হচ্ছে ও ওই ক্লাসগুলো ওর সাব রিভিশন হয়ে গেছে তার মাথায়, তখন ও ওই অফিসে ছিল, প্রোড অফিসে। তার জন্য সিম্পল। এবং আপনাদের জন্য যখন ব্যাচ এটা আসবে না, এই জিনিসগুলো আপনাদের একদম সিম্পল মনে হবে, বাট এখন একটু পেন মনে হচ্ছে, বাট এটা ঠিক হয়ে যাবে। আর কনফিডেন্ট নাই কেন আনসার করার? কনফিডেন্ট আনেন, বোকা হয়ে যান কেন কিছু জিজ্ঞেস করলে? আনসার করতে হবে তো। আপনার ভাষায় করেন না, আমাদের ভাষা তো চাই না, আমি তো বলছি রেডিয়েশন বোঝেন না, বিকিরণ বলে না, বাংলা বলে না, বিকিরণ বলে, কি বলে? অথবা রেডিয়েশনই বুঝতেছেন না, আপনি বলতেছেন বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি ওভারলুপ করে, অথবা আমরা যেটা বলি কনফ্লিক্ট করে, ঝগড়া করে। এই ঝগড়াটাকে বন্ধ করার জন্য টিন দেওয়া হয়, কথাটা তো সত্যি। সার্কিট বোর্ডে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, যেটাকে আমরা রেডিয়েশন নাম দিই। এই ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে রেডিয়েশন ক্রিয়েট করে, সেটাই বলেন ফ্রিকোয়েন্সি বলেন, তাও তো আমি বুঝবেন, আপনি বুঝছেন। প্রয়োজনটা কি টিনটা জাস্ট রাখা, এই তো টিবেট জাজবেলকে না ফেলে দেওয়া, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। ক্লাস দিয়ে কি করতেছেন আপনি? নাক কাটতেছেন না কি? আমি দেখতেছি আপনি নাক কাটতেছেন। শয়তানি? আচ্ছা, ইকুইপমেন্ট, টুলস ইকুইপমেন্ট, এই টুলস ইকুইপমেন্টগুলো হচ্ছে কালকে আমাকে অবজেকশন দিছে আমাদের সিনিয়র একজন, যন্ত্রপাতিগুলো ঠিক মতো রাখা হচ্ছে না, অথবা কাজ করতেছেন এলো পাথারি ফেলে রেখে চলে যাচ্ছে। কাজ করেন, যেমন তাই করেন, কেউ তো আমরা বাধা দিই নাই, বাট যেটা যেখানে, যেমন এই সোলারিং আয়রনটাকেও পর্যন্ত এভাবে ফেলে রেখে চলে যাওয়া হচ্ছে, মানে আরেক জায়গায়, যেটা যে স্থান সেই স্থানে ইন না করে সেটাকে ফেলে রেখে চলে যাচ্ছে। কে করতেছে আমি জানি না, আমি আপনাদের ব্যাচ 7ই যে করতেছেন এমন না, আমি ব্যাচ 6-এরও কালকে অপারেশন দিয়েছি, 5কেও। দয়া করে এগুলো যত্ন করে রেখে যায়, দেখতে অগুছালো লাগে। আমাদের টেবিল সারাদিন যাই থাকতে, রাতবেলা আমি সব গুছাই সব একদিকে রেখে তারপর যাই। ওই যে ওনারা আসুন না, যে আসুন আমার আগে আসুন, যদি ওনারা দেখে যে বই খাতাগুলো এক জায়গায় থাকে, কারণ আমি অগুছালো পছন্দ করি না। আর এটা উচিত, দেখতে তো খারাপ লাগে যে লাইভ চলতেছে, ক্যামেরা যে আপনাদের দেখে ঘুরে মানে বস্তি দেখা যাবে, যেভাবে ফেলে রাখছেন। এই যে আপু মিটার 1 মিটার কণিক আপু চালাচ্ছেন, ওনার কোনো মিটারই নেই হিসাবে। আপনার মাল্টিমিটার আছে? বলে তো কোনটা? এই যে আপনি এটা নিয়েছেন, তো চালাবে কি? আপনি চালাবেন কি? নাই। ও মাল্টিমিটার কাজ বুঝেই না, দরকার নেই। দেখছেন দরকারই তো না। একজন একটা নাই হয়ে গেছে। প্রতি টেবিলে এই ঘটনাটা ঘটতেছে, মাল্টিমিটার সহ আমি সব কিছু দেখেছি উলট পালট, এক জায়গায় না। বক্স দেওয়া হয়েছে না আপনাদের? বক্স দেওয়া হয়েছে না, বাইরে রাখতে পারতেছেন না। বক্স নাই কাদের, আমাকে বলবেন যে বক্স নাই, এই বক্স নাই। বক্সের মধ্যে গুছিয়ে রেখেছেন, বক্স নাই কাদের বলেন? সবারই তো দেওয়া হয়েছিল প্রতি টেবিলে, এখন বক্সগুলো কোথায়? আপনাদের কি বক্স নাই? এখানে একটা বক্স কোথায়? আপনি পড়ছেন কালকে, এখানে কে পড়ছিল? আপনি পড়ছিলেন। বক্স আপনার বাসায় নিয়ে গেছেন? বক্স আপনার বাসায় নিয়ে গেছেন? তো বক্স কোথায়? আরে থাক না, ওকে জিজ্ঞেস করতে দেন না, উত্তরটা উদুক না, তারপরে দেখি না কোথায়। নেন ধরেন, এই যে এখানে মাঝখানে রাখেন, যেগুলো যেটা লাগবে না ওগুলো বক্সে তো ঢুকায় দেন। ওই যে ড্রপারের মতো যেটা দেখতেছেন, কি বলেন ওই কি ওটা আমাদের থিনার দেওয়া, ওই থিনারটা আনা, ওইটা ঢুকায় না, পানির ভিতরে লিকুইড ঢুকবে। বাট বাকি যা আছে যেটি ঢুকানো যায় ঢুকায় দেয়, দেখতে তো ভালো লাগে। মিটারটা বাইরে থাকে, এইটা আমাদের না, বইটা ফেলাই দেন, খাতা বই আমাদের দেন দেন, কী করবে? গান গাচ্ছেন কে? দাঁড়াই গান। মাইক্রোফোন দেবো? গান গাবেন? এখন আবার ডিসি পাওয়ার সাপ্লাই চালানো তো মোটামুটি সবাই জানেন। জানেন না এমন কেউ আছেন যে আমি এখন পর্যন্ত এটা চালাইনি বা এটা দেখিনি অন করে, এটাতে কি হয়? ডিসি পাওয়ার সাপ্লাই
চিনতে পারতেছেন? দেখছেন সবাই? এটা তো ভোল্ট কত থাকে? কোনি কাপু, ভোল্ট কত থাকে? গুড, এক্স্যাক্টলি। অ্যাম্পিয়ার কত থাকে? আপনাকে জিজ্ঞেস করতেছি। জানেন না? আপনি জানেন? কেন? জানা উচিত না? এর দিয়ে আপনি কি করবেন? ডিসি পাস আপনাদের কি করবেন? কি? কি দেখায়? কাকে দেখায়? কেউ দেখায় নাই। আচ্ছা, প্রশ্নটা তো আমি প্রথমেই করলাম যে কে কে ডিসি পাস এখন মধ্যে অন করে দেখেন নাই? তখন তো আপনি বললেন না কিছু, এখন বলতেছেন। আপনাকে ডিসি পাস অন করে কেউ দেখায় নাই, বা এটা মেজার মেজার কিছুই বোঝেন না আপনি। দেখাইছে আপনি ওই দিন ক্লাস মিস করছেন, ডেফিনেটলি। কণিক আপু, আপনি এটা অন করে দেখছিলেন? এখানে কি কি থাকে বলা হয়েছিল কথাগুলো? কেন 4.2 এর বেশি ভোল্ট দিতে পারবেন না? কে নিতে পারবে না? কে? কাকে চেক করবেন? ফোন, ফোন, আচ্ছা কথাটা বুঝতেছিলাম না। হ্যাঁ, ফোন 4.2 এর বেশি সে নিতে পারবে না, এই জন্যই আপনি 4.2 এর বেশি দিচ্ছেন না। কথাটা কারেক্ট। এখন আমি সেকেন্ড কোশ্চেন করছিলাম, এটা কারেন্ট কত থাকে? কেউ জানেন? অ্যাম্পিয়ার কত দেওয়া থাকবে? আমাদের এটাতে 3 দেওয়া আছে। গুড আনসার, এটা আমাদের এটাতে 3 দেওয়া আছে। ঠিক আছে, আপনি কারেন্টটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা ডিপেন্ড আপনার ফোন কতটুকু লোড টানে। যে কথাটা এতক্ষণ ধরে স্যারে বলতেছিল কারেন্টের কথা, ওনার বাসায় এটা এত কারেন্ট টানে, ওটা এত কারেন্ট টানে, এই জন্য ওনার ব্রেকার নষ্ট হয়ে গিয়েছিল, তাই না? তা আপনার ফোন লোড কতটুকু নিতে পারে তার উপর আপনি কারেন্টটাকে অ্যাডজাস্ট করে রাখবেন। এটা 3 দেওয়া আছে বাই ডিফল্টে, আমরা সব পাওয়ার সাপ্লাইতে 3 দিয়ে রাখছি। যেহেতু আমরা স্মার্টফোন কাজ করব, স্মার্টফোন অন হতে মিনিমাম 3 অ্যাম্পিয়ার দরকার হয়, এই জন্য আমরা কারেন্ট 3 দিয়ে রাখছি, 3 অ্যাম্পিয়ার। বুঝছেন? তাহলে আপনি এখন জানেন এটা কারেন্ট কত কত দেওয়া আছে। আমি 2 দিলে কি হবে? অন হবে না, এক্স্যাক্টলি, ফোনটা প্রপারলি অন হবে না। বুঝছেন? যে আপনি বার ফোন করতে চান, ডায়াগনোস করতে চান, তাহলে আপনি 2 অ্যাম্পিয়ার দিয়ে করতে পারবেন। বাট যখন আপনার স্মার্টফোনের কথা আসবে তখন এটাকে মিনিমাম 3 অ্যাম্পিয়ার নিতে হবে। ঠিক আছে? বুঝছেন কথাটা? এটা প্রপারলি অন হবে না। বুঝছেন দুজনেই? ওভার ভোল্ট কেন দিতে পারবো না? সার্কিট বোর্ড নষ্ট হয়ে যাবে। অ্যান্সার এইটুকুই। আপনি যে ফোন ডায়াগনোস করতে যাবেন, ফোনটার সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। এই জন্য 4.2 এর বেশি আমরা দেবো না বিগিনিংয়ে। যখন আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে বা কাজ করার অভিজ্ঞতা এসে পড়বে, তখন কিছুটা কম বেশি আমরা করি আমাদের সার্কিট বোর্ডের নিড অনুসারে। ওকে, বাট ওটা পরের চ্যাপ্টার। বাট বেসিক এইটাই, যে নষ্ট কিছু করতে না চাইলে এই লিমিটেশনের ভিতরে থাকবেন। ওকে, কারেন্ট কত? এটা তো ভোল্ট কত, এটা আপনার রিডিং দেখাচ্ছে না 4.2। আমি যদি বলি যে আপনার কারেন্ট কত সেট আপ করা আছে, আপনি কীভাবে চেক করবেন? কেউ না। কণিকা আপু এবং আপনি কোহিনুর আপু দুজনকে জিজ্ঞেস করছি। আমি কি রিপিট করবো কথাটা? ভোল্টটা তো 4.2 আপনারা অন করলেই দেখতে পারতেছেন, 4.2 লেখা থাকে, ভি 4.2। বাট অ্যাম্পিয়ারটা কত এটা কিভাবে জানবেন? ওটা তো 0 থাকে। আপনি জানবেন কিভাবে এটা 3 অ্যাম্পিয়ার সেট করা আছে? এনি আইডিয়া? প্লাস মাইনাস চেক করেন, অ্যান্সারটা কারেক্টলি করেন। কথাটা কাছাকাছি আছেন, আরেকবার বলেন, পারবেন? এই যে আপনি বলেন। প্লাস মাইনাস একসাথে করে। গুড, রাইট অ্যান্সার। পজিটিভ নেগেটিভকে আপনি যদি একসাথে করে দেন তাহলে হাইস্ট কারেন্ট ফ্লোটাই শো করবে। কথা বুঝছেন? ওটাতে কত দেওয়া আছে কারেন্ট সেট আপ করা সেটাই শো করবে। হয় 3, হয় 2, হয় 1, যাই থাক শো করবে। ওকে, বাট আমরা 3 রেখে কাজ করব। তা আমাদের যদি আমরা এনশিওর না হতে পারি কত কারেন্ট ফ্লো এটাতে অ্যাডজাস্ট করা আছে, তাহলে আমরা প্লাস আর মাইনাসকে দুইটা পোলারিটিকে একসাথে করে কারেন্ট ফ্লোটাকে 3 করে নেব। ওই ডায়াল দিয়ে, ডায়াল বটম আছে দেখেন, কারেন্টের ওখানে ডায়াল দেওয়া আছে, ভলিউম আছে একটা, দেখছেন? ওটা মেজার করার জন্য, ওটা মাস মেজার করার জন্য। ওকে, এটা 3 করে নেবেন। ক্লিয়ার? বুঝতেছেন? ডিসি পাওয়ার সাপ্লাই কারো কোনো কনফিউজড এই কথাটা যেটা বললাম এখন?
মাল্টিমিটার কে কে রিড করতে পারেন? মোটামুটি ডায়াল টায়াল বোঝেন এটার? এটা তো ডায়াল না, এটা ওয়ান বাটন। হ্যাঁ, আমাদের একটা লাল ছিল, ওটাতে ডায়াল ছিল, তাই না? এটা মোটামুটি চালাতে পারেন কে কে? এটার স্কেলগুলো কি বোঝেন মোটামুটি? কোনটা কোন স্কেল, রেঞ্জগুলো বোঝেন মোটামুটি? আচ্ছা, এটা বাদ দেন, সহজটাতেই আসে আপনাদের। এটার কোনটা কোন স্কেল, কোন রেঞ্জ, সব কিছু কি বোঝেন সবাই? আচ্ছা, তাইলে এখন একটা জিনিস জেনে নেন, এটা স্যার জানাই দেবে আপনাদের। আমি এটা শুরুতে চাচ্ছিলাম দুইটা জিনিস আপনারা বোঝেন কিটা, ঠিক আছে? স্যার আপনাদের হট মেথড এবং কোল্ড মেথড এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে এখন, ঠিক আছে? যেহেতু আপনারা মাল্টিমিটারটা বোঝেন, ডিসি পাওয়ার সাপ্লাইটা বোঝেন, ওকে? আচ্ছা, হট মেথড এবং কোল্ড মেথড। মাল্টিমিটার দ্বারা যখন আমরা কোনো মোবাইলের ডায়াগনস্টিক করবো যে কোনো প্রবলেম, সাপোজ একটা মোবাইলের মাদারবোর্ড শর্ট হয়ে গেছে, তো শর্টের ভ্যালু যেন কত যেন বলছিল স্যার কালকে? 0 ওহম। তো 0 ওহম বা পাশাপাশি থাকে শর্টেড ভ্যালুতে। সাপোজ 100 ওহমের নিচে হলেই সেটাকে শর্ট ওহম বলে, 100-র নিচে হলে মোটামুটি। তো যখন আমি জিআর ভ্যালুতে মানে গ্রাউন্ডের সাথে রেটিং করে ওহম মোডে মাপবো, ওহম মোডে যখন পজিটিভটা মানে কি বলে রিভার্স বায়াসে মাপবো। রিভার্স বায়াসটা বুঝেন? রিভার্স বায়াস হচ্ছে উল্টা করে। লাল তারটা তো আমরা জানি পজিটিভ, আমরা লাগাবো হচ্ছে নেগেটিভে। এখন বলতে পারেন যে নেগেটিভটা কি? নেগেটিভটা হচ্ছে একটা মাদারবোর্ডের যতগুলো টিন আছে, টিন প্লাস গোল্ডেন কালার, এগুলো সব হচ্ছে নেগেটিভ। তো এই নেগেটিভ সাইডে আমরা ধরবো কি? পজিটিভ, আর পজিটিভ সাইডটা ধরবো নেগেটিভ। তো এইভাবে মাপলাম, মাইপে আমরা ওহম ভ্যালুগুলো চেক করলাম। যদি 100-র নিচে থাকে, সাপোজ একটা ক্যাপাসিটারে ওহম আছে 100-র নিচে, তাহলে ক্যাপাসিটারটা 100% শর্ট। অথবা ক্যাপাসিটারের সাথে যে রিলেটেড আইটেমগুলো আছে, আইসি অথবা দেখা গেছে ক্যাপাসিটার তো প্যারালালি থাকে, একটা শর্ট দেখালে সবগুলোই শর্ট হবে। এই তো কোন সেকশন, আমাদের সেকশন তো আছে 4টা, অডিও সেকশন, সিপিইউ সেকশন, নেটওয়ার্ক সেকশন। তো এই 4টা সেকশন থেকে আমরা দেখবো যে কোন সেকশনে শর্ট আছে ফার্স্টে। এটা হচ্ছে জিআর ভ্যালুতে চেক করার জন্য, মানে জিআর ভ্যালুতে গ্রাউন্ড রেটিংয়ে দেখলাম শর্ট আছে কোথায়। তো এটা মোটামুটি ডায়াগনস্টিক করা এভাবে ওহমের মাধ্যমে আমরা ডায়াগনস্টিক করতে পারি। তো এইভাবে যখন আমরা ওহমের মাধ্যমে ডায়াগনস্টিকটা করি, সেই ক্ষেত্রে মাদারবোর্ডে কোনো কিন্তু ভোল্টেজ পাস হচ্ছে না বা ভোল্টেজ দেওয়ার প্রয়োজনও পড়তেছে না। আর এই ধরনের ক্ষেত্রে মাদারবোর্ড নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই বা চান্সও নাই। কিন্তু যদি আমি উল্টাটা করি, হ্যাঁ, যেহেতু এই মেথডে কোনো ধরনের বোর্ডে কোনো ধরনের কোনো ক্ষতি হচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না, সেজন্য এটাকে আমরা কোল্ড মেথড বলি, মানে ঠান্ডা মেথড। এটাতে আমাদের মোবাইল ফোন কোনো ধরনের শর্ট হওয়ার কোনো সুযোগ নাই। এখন যখন আমি ওহম মোডে মাপতেছি, তখন দেখতেছি কি একসাথে 4টা ক্যাপাসিটর লাগানো আছে। 4টা ক্যাপাসিটারই দেখা যাচ্ছে যে 100 ওহম দেখাচ্ছে। তাহলে আমি কীভাবে বুঝবো যে কোন ক্যাপাসিটারটা ভালো? তখন আমি করলাম কি, মেথডটা চেঞ্জ করলাম। ডিসি পাওয়ার সাপ্লাইতে ব্যাটারির যেই লাইনগুলো, ব্যাটারির যে পজিটিভ লাইনে পজিটিভ, নেগেটিভ লাইনে নেগেটিভ, এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস, সঠিকভাবে। উল্টা না, কিন্তু আগে ধরছিলাম উল্টা, এবার ধরলাম সঠিকভাবে। সঠিকভাবে ধরে দেখলাম যে ভোল্টেজ ইনপুট করলাম। ভোল্টেজ ইনপুট করার পর প্রতিটা ক্যাপাসিটারের পাশে মাপলাম যে কোনটা কত ভোল্টেজ আছে। দেখাচ্ছে যে 4.2, 3.7 এই ভোল্টেজ শো করতেছে। কোনো একটা ক্যাপাসিটারে আসলাম, এখানে এসে ভোল্টেজটা আমার শো করতেছে না। সেক্ষেত্রে বুঝে নিলাম ওই ক্যাপাসিটারটা নষ্ট হওয়ার একটা চান্স আছে। ওইটা যে নষ্ট, এটা কোনো গ্যারেন্টি নেই, চান্স আছে। তো এই ভোল্টেজ ইনপুট করে যখন আমি মাপতে যাই, তখন যদি যেহেতু ক্যাপাসিটারটা শর্ট, একটা ক্যাপাসিটার শর্ট হলে পুরো বোর্ড শর্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে যখন আমি ভোল্টেজটা ইনপুট করব, বোর্ডের যে কোনো কম্পোনেন্ট আইসি শর্টের হওয়ার কারণে, পজিটিভ নেগেটিভ একত্র হওয়ার কারণে যে কোনো একটা আইসি বা একটা কিছু নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকে বলতেছে হট মেথড বা গরম মেথড, বা এই মেথডটাকে বলা হয় রিক্সি মেথড। কারণ এই মেথড যদি উল্টাপাল্টা ইউজ করেন, হট মেথডে ভোল্টেজ দেন, ভিতরে শর্ট থাকা অবস্থায় একটা ক্ষতি হওয়ার সুযোগ আছে। ক্ষতি যে হবে এমন কোনো কথা নাই, হইতে পারে নাও হইতে পারে। তো এই হট মেথডটা আমরা একটু পরে চেষ্টা করি। সর্বপ্রথম আমরা কী করি, আগে মাদারবোর্ডে ওহম মোড কোল্ড মেথডে চেক করি যে কোথাও কোনো শর্ট আছে কি না। যদি দেখতেছি না, পাই না, সেই ক্ষেত্রে আমরা হট মেথডে যাই। আদারওয়াইজ হট মেথডে যাওয়াটা হালকা রিক্সি, মানে খুব
একেবারে ফুল রিক্সি এটা না, হালকা রিক্সি হয়ে যায়, কারণ আপনি যদি অনেকক্ষণ ভোল্টেজ ইনপুট করেন সেই ক্ষেত্রে যে কোনো একটা পার্টস নষ্ট হবে 100%। অনেকক্ষণ যদি ভোল্টেজটা ইনপুট করে ধরে রাখেন, বাট সামান্য কিছুক্ষণের জন্য ভোল্টেজ ইনপুট করে রাখলে সেক্ষেত্রে সমস্যা হয় না। তো ফার্স্টে যখন আপনারা ডায়াগনস্টিক করবেন সর্বপ্রথম ওহম মোডে মাপবেন, ওহম মোডে জিআর ভ্যালু দিয়ে মাপবেন যে কোথায় কত ওহম আছে। তারপর যদি ডায়াগনস্টিকে না পারেন হট মেথডে ভোল্টেজ ইনপুট করবেন, আর ডায়াগ্রাম দেখলে তো বুঝতেই পারবেন যে কোন কম্পোনেন্টে কত ভোল্টেজ থাকার কথা, কত ওহম থাকার কথা। মাপার পর দেখতেছেন যে না এই ক্যাপাসিটারে বা এই রেজিস্টার বা এই ডায়োডের এত পরিমাণ ভোল্টেজ নাই, সেই ক্ষেত্রে আপনারা বুঝে বলবেন যে না এই জিনিসটার প্রবলেম এই। এটা ছাড়াও আরও কিছু মেথড আছে, অ্যাডভান্স মেথড, ওটা স্যার দেখা দেবে, যেটা রজিন মেথড বলে। যখন আপনারা ভোল্টেজটা ইনপুট করবেন, যেই পার্টসটা নষ্ট, সাপোজ ক্যাপাসিটার নষ্ট ওই বা ডায়োড নষ্ট, ওইটা আস্তে ধীরে গরম হবে, গরম হলে ধোঁয়াটা আর গলে যাবে, রজিন মেথড যেটা স্যার পরে বলে দেবে আপনাদেরকে এই। তো এটা দিয়ে খুব দ্রুত ডায়াগনস্টিক করা যায়। তো হট মেথড যেটা বললাম, হট মেথডটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারি অথবা কোনো ধরনের পাওয়ার উৎস, যেই কোনো পাওয়ার উৎসের মাধ্যমে যদি চেক করেন মাল্টিমিটারের মাধ্যমে, যেই কোনো পাওয়ার উৎস ইনপুট করার পর মাল্টিমিটারের মাধ্যমে চেক করেন, সেটাকেই আমরা বলতেছি হট মেথড। আর কোল্ড মেথডে কোনো ধরনের কোনো পাওয়ার ইনপুট করা লাগে না, ভোল্টেজ দেওয়া লাগে না, বা ব্যাটারি কানেকশন থাকবে না, কোনো ধরনের পাওয়ার থাকবে না, শুধুমাত্র ওহম মোডে আমরা জিআর ভ্যালুতে মাপবো। কেউ কি বুঝতে পারছেন না পারেননি আমার কথা? একটু দ্রুত বলছি, বুঝতে সমস্যা হয়ে গেছে সম্ভবত নাকি? কোন ক্যাপে আপনি বুঝছেন? হট মেথডটা একটু বলেন। আমি শর্ট করে দিই, 2 মিনিট আছে। হ্যাঁ, যখন কোনো সেলফোনের মেজার অথবা ডায়াগনোস আপনার ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে করবেন, সেটা হচ্ছে হট মেথড। যখন কোনো সেলফোনের মেজার বা ডায়াগনোস আপনারা মাল্টিমিটার দ্বারা করবেন, সেটা হচ্ছে কোল্ড মেথড। এইটুকু সিম্পল, ক্লিয়ার? মনে থাকবে, মনে থাকবে। হটটা হটই, কারণ ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে সেলফোন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ভুল করেন, বাট মাল্টিমিটার দ্বারা আপনার সেলফোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, এজন্য কোল্ড মেথড। বাস মনে থাকবে। কি করবেন? মেজার করবেন অথবা ডায়াগনোস করবেন। whenever you check a circuit board or measure or diagnose a circuit board with the help of multimeter, it's called cold method. Clear? And whenever you check a circuit board or measure a circuit board using DC power supply, is called hot method. মনে থাকবে না? মনে থাকবে না? ব্রেক আছে, ওকে। স্যার খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, এত ভালো তো চাই নাই। হ্যাঁ হ্যাঁ, এই একটা সাবজেক্ট পাইছি, আপনি বুঝে পাচ্ছেন না কি হাউ ডাজ সেল ফোন নেটওয়ার্ক, এই মোবাইলের পার্ট সম্বন্ধে আছে তো ডিটেইলে আমি দেখছি না। আপনি আমাকে দেখাই দিন, এগুলো লিখে দিব নাকি? ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টর, ট্রানজিস্টর, যতটুকু পারেন অতটুকু লেখা। যেটা যেটা পাই পরে নাম্বারিং দিয়ে দিবেন। ইয়েস, এক্স্যাক্টলি, নাম্বারটা পরে দিয়ে দিবেন। হ্যাঁ, আমরা রাত যত এই টাকা ইনশাআল্লাহ এটা করে দেব। এখানেই টাকা দাও, আমি করে দেব। হ্যাঁ দেবে, লাঞ্চের পর হয়তো আইসা দিয়ে যাবে। ক্যামেরা বলেন লাইভ